লিপিং কর আর আমাদের লেকচারটা ফলো করো। ওকে, এখন কোর্স কন্টেন্ট, আমাদের এই পড়াশোনা আমরা কি কি পড়বো, একটা বায়োকেমিস্ট্রিতে কি কি পড়তে হবে। বায়োকেমিস্ট্রি পুরো সাবজেক্টকে আমরা 3টা টার্মে ভাগ করছি। আমার ধারণা তোমরা এর মধ্যে জেনে গেছো আইটেম কি, কার্ড কি, টার্ম কি। তারপর আমি ছোট্ট করে একটু রিভিউ বলে দিচ্ছি যে কি কি আইটেম, কি টার্ম, কি প্রফ। এখন আসো, আমাদের পুরো বইকে বায়োকেমিস্ট্রি পুরো সিলেবাসকে আমরা 3টা টার্মে ভাগ করব। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। ধরে নাও 3টা অধ্যায় ধরো, যেটা বই বা 3টা বই ধরো, বায়োকেমিস্ট্রিকে তুমি 3টা বই ভাগ করলো, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র। আসলে সেটা না, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম বলতেছি। এই ফার্স্ট টার্মকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, বায়োফিজিক্স এন্ড বায়োমলিকুল, ফুড, নিউট্রিশন, ভিটামিনস এন্ড মিনারেলস। তাহলে এই বায়োফিজিক্স এন্ড বায়োমলিকুলস এটা হচ্ছে একটা কার্ড। তাহলে বললাম টার্মকে আবার 2টা কার্ডে ভাগ করা হলো। প্রথম টার্মকে 2টা কার্ড, সেকেন্ড টার্মকে 2টা কার্ড এবং থার্ড টার্মকেও 2টা কার্ডে ভাগ করা হয়েছে। এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে একটা পরীক্ষা। এই যে কার্ড, বায়োফিজিক্স এন্ড বায়োমলিকুলস, তোমার যখন বায়োফিজিক্স এবং বায়োমলিকুলস এর সবগুলা চ্যাপ্টার মানে সবগুলা আইটেম পড়া হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, তারপর তোমাকে পরীক্ষা দিতে হবে। এই কার্ড ফাইনালে তোমাকে রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল এবং অসপি মানে 4 ধরনের পরীক্ষা দিয়ে তোমাকে উত্তীর্ণ হতে হবে। ঠিক সেভাবে সেকেন্ড কার্ডও তোমাকে উত্তীর্ণ হতে হবে। এখন এই বায়োফিজিক্স এবং বায়োমলিকুলকে আমরা আবার 7টা ভাগে ভাগ করছি। এই 7টা ভাগকে আমরা বলবো আইটেম। তাহলে কার্ডকে আবার আইটেমে ভাগ করা হয়। এই 7টা আইটেমে আমি ভাগ করে ফেলছি। এই 7টা আইটেম তুমি এক একটা আইটেম পরীক্ষা দিতে হবে, প্রতিটা হবে শুধুমাত্র ভাইবা, কোনো রিটেন না। এই আইটেমগুলো হয় শুধু ভাইবা। তার মানে এই ভাইবাগুলো তুমি আমার কাছে আইটেম দিলা, আমি যদি স্যাটিসফাই হয় না, হ্যাঁ তুমি পড়াটা ঠিক মতো পড়েছো এবং তুমি জানো, তাহলে তোমাকে আমি আইটেমে মার্ক দিব। কত মার্কে পাস? 6 মার্কে পাস। 10-এ পরীক্ষা, ভাইবাটা 10-এ হবে এবং 6 পেলে তাহলে 6 পেলে তুমি পাস করবা। তাহলে এরকম করে প্রতিটা আইটেম যখন তুমি ক্লিয়ার করবা, তাহলে সবগুলো আইটেম ক্লিয়ার করলে তোমাকে কার্ডে বসতে দেওয়া হবে। যদি তোমার একটা আইটেমও ক্লিয়ার না থাকে, যে না তুমি একটা আইটেমও তোমার সন্তুষ্ট হলাম না, একটা আইটেম তুমি চাইলে 3, 4 বা 5 বার পরীক্ষা দিয়ে পাস করতে পারবা। আইটেম যদি ফেল করো, মনে করো আইটেম আমি স্যাটিসফাইড না, আমি তোমাকে পাস করালাম না, এটাকে বলে পেন্ডিং। তোমাকে আমি পেন্ডিং দিলাম যে হ্যাঁ তুমি এই সাবজেক্ট তোমার ক্লিয়ার হয় নাই, তুমি পেন্ডিং। এখন তুমি এটা আবার পরীক্ষা দিবে, আমি তোমাকে বলে দেবো ঠিক আছে তুমি কালকে আবার আমার কাছে এসো, আমাকে ভাইবা দাও, আমি যদি স্যাটিসফাই হই তোমাকে আমি ক্লিয়ার করে দেবো। তাহলে আইটেম যখন ক্লিয়ার হবে সবগুলাই, 7টা আইটেম ক্লিয়ার হলে তুমি বায়োফিজিক্স এবং বায়োমলিকুল কার্ডে বসতে পারবে। এখন বায়োফিজিক্স এবং বায়োমলিকুল কার্ড তোমার ক্লিয়ার হয়ে গেল। তারপরে ফুড, নিউট্রিশন, ভিটামিন, মিনারেল সেকেন্ড কার্ড যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে, আমাদের যখন 2টা আইটেম কার্ড পড়ানো হয়ে যাবে, তারপর আমরা একটা বড় পরীক্ষা নিব, সেটাকে বলে টার্ম ফাইনাল পরীক্ষা। সেখানেও ঠিক ভাইবা থাকবে, রিটেন থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে এবং অসপি থাকবে। অসপি কি জিনিস? অসপি হচ্ছে তোমাকে একটা চেয়ার দেওয়া, মানে একটা টেবিল দেওয়া হবে, অথবা বিভিন্ন একটা বিশাল বড় জায়গা দেওয়া হবে, যে এই জায়গায় বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, অথবা একটা ছোট্ট প্র্যাকটিক্যাল থাকতে পারে। তোমাকে সেখানে গিয়ে ইনস্ট্যান্টলি সেটা করতে হবে, মাত্র 2 মিনিট সময় দেওয়া হবে। এই 2 মিনিটের মধ্যে তোমাকে সেই কাজটা করে দিতে হবে। যদি তুমি কাজগুলো সঠিকভাবে করতে পারো এবং খাতায় লিখতে পারো, তাহলে তোমাকে আমরা সেই অসপিতে পাস করে দেব। রিটেনে পাস করবে, অসপিতে পাস করতে হবে, ভাইভাতে পাস করতে হবে, প্র্যাকটিক্যালে পাস করতে হবে। এই 4টার মধ্যে যে কোনো একটাতে যদি তুমি ফেল করো, তাহলে তোমার সব ফেল। তার মানে তুমি পুরো টার্ম ফাইনাল তোমার ফেল। সো কার্ড ক্লিয়ার করলা, টার্ম ক্লিয়ার করলা, এরকম ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, টোটাল 3টা টার্ম থাকবে। এই 3টা টার্ম যখন তুমি ক্লিয়ার করতে পারবা, বা তুমি যখন সব ক্লিয়ার হয়ে যাবে, তারপর তুমি ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশনে তুমি বসতে পারবা। তার মানে কারো যদি একটা টার্মও ক্লিয়ার না থাকে, যে হ্যাঁ সে ফার্স্ট টার্ম ক্লিয়ার না কিন্তু সেকেন্ড টার্ম, থার্ড টার্ম ক্লিয়ার হয়েছে, তাহলে সে কিন্তু বসতে পারবে না। এখন মনে করো কেউ ফার্স্ট টার্ম প্রথমবার ফেল করলো, তাহলে কি তার কোনো সুযোগ নাই? হ্যাঁ আছে, একটা সাপ্লিমেন্টারি আছে, তাকে সাপ্লি দিতে হবে। যে সাপ্লিমেন্টারি পরীক্ষায় সে যদি পাস করতে পারে, তাহলে সে উত্তীর্ণ। এখন সাপ্লি তো সে পাস করলো না, তাহলে কি হবে?
তাহলে রিসাপ্লির ব্যবস্থা কোনো কোনো জায়গায় করা হয়, কোনো কোনো জায়গায় করা হয় না। চেষ্টা করবো রিসাপ্লির ব্যবস্থা করার জন্য। তাহলে তোমাকে 3 বার সুযোগ দেওয়া হলো, তারপরে যদি ফেল করো তাহলে তুমি কিন্তু বসতে পারবা না। একবার বসতে না পারলে তাকে আবার 6 মাস অপেক্ষা করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। সো ভালো করে পড়াশোনা করতে হবে। আর টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমরা পড়াশোনাকে এমন ভাবে সাজিয়ে দিব যাতে তোমাদের পড়তে কোনো কষ্ট না হয়। সানজিদা মাইক অন করো। জি স্যার। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। কোনো কোশ্চেন আছে এই সম্পর্কে? কোনো কিছু বুঝতে পারো না পরীক্ষা সম্পর্কে? না স্যার, বুঝতে পারছি সবকিছু ভালোভাবে। ওকে, মাইক অফ করো। হ্যাঁ, মাইক অফ করো। ওকে, তাহলে আমরা কোর্স কন্টেন্টটা শিখে ফেললাম। হ্যাঁ বুঝি নাই। ওসপি আমি তোমাকে বললাম, ওসপি হচ্ছে আমি অ্যাব্রিভিয়েশনটা এখনো আমার মাথায় চলে গেছে মাথা থেকে। তোমাকে বললাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন একটা 10টা মানে স্টেশন থাকবে, 10টা জায়গায় তোমাকে যেতে হবে, অর্থাৎ 10টা চেয়ার থাকবে, এই 10টা চেয়ারে তোমাকে ঘুরে 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 পরীক্ষা দিতে হবে। একটা বেল থাকবে, আমরা বেল বাজাবো, 2 মিনিট পর পর বেল বাজাবো। বেল বাজালে তুমি ওই এক স্টেশন থেকে আরেক স্টেশনে তোমার যেতে হবে। তুমি 2 মিনিটের মধ্যে সেই স্টেশনে যে টাস্ক তোমার দেওয়া থাকবে, মনে করো সেই টাস্কটা হতে পারে একটা কোশ্চেন, যে হ্যাঁ তোমাকে দেওয়া হলো ডিফাইন বায়োকেমিস্ট্রি, আর ডিফাইন অ্যাটম, ডিফাইন মলিকিউল। তোমাকে সম্ভবত 3টা কোশ্চেন, ধরো তোমাকে 3টা কোশ্চেন দিলাম একটা স্টেশনে। সেকেন্ড স্টেশনে তোমাকে বলা হলো ডু বেনেডিক্ট টেস্ট and give his result। একটা টেস্ট দেওয়া হলো, একটা পরীক্ষা করতে দেওয়া হলো, একটা প্র্যাকটিক্যাল দেওয়া হলো, ছোট্ট পরীক্ষা 2 মিনিটের মধ্যে তুমি করতে পারবা। আরেকটা স্টেশনে গেলা, তোমাকে একটা টেস্ট টিউব দেওয়া হলো, বলা হলো এই জিনিসটা কি, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, what are the identifying point and what are the importance of it। এরকম করে প্রশ্ন থাকবে 10টা প্রশ্ন। এই 10 জায়গায় তোমায় গিয়ে 10টা প্রশ্নের ইনস্ট্যান্ট অ্যান্সার লিখতে হবে। এই লিখলে এই খাতাটা আমরা ইনস্ট্যান্ট দেখে দিব, দেখে তোমাকে মার্কটা আমরা আইডেন্টিফাই করব তুমি পাস করছো না ফেল করছো। বুঝতে পারছো? এটা এক ধরনের পরীক্ষা। জি স্যার। ওকে, তো আমাদের কোর্স কন্টেন্ট চলে গেল। তো আমাদের 2 মিনিটে তাড়াতাড়ি দেখো কি হবে। 2 মিনিটে সেটা তোমার পরীক্ষা দিতে দিতে তোমার অভ্যাস হয়ে যাবে, তুমি বুঝতে পারবে আসলে 2 মিনিটে লেখা যায়। 2 মিনিট প্রথম দিকে খুব কষ্ট হবে, হয়তো তোমাকে প্রথম দিকে আমরা 1.5 মিনিট করে সময় দিতে পারি, অথবা 2 মিনিটই দিতে পারি। তোমাদেরকে আমরা এক্সপার্ট করে দিব, কোনো সমস্যা নেই। আমরা এগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে রেগুলার করাবো, যে 2 মিনিটে কিভাবে এটা লিখতে হয় সেটা আমরা দেখাই দেবো। তো তোমরা মানে তোমাদের কাছে এগুলো মনে হবে একদম ইজি, কোনো সমস্যাই না। কিন্তু মনে রাখবা এই জিনিসগুলো কিন্তু অনেকগুলো নাম্বার বের করে। তোমার কিন্তু এই অনার্স মার্ক পাওয়ার বিষয়ে কিন্তু এটা খুব বেশ হেল্প করবে, বেশ ভালো মার্ক। অনার্স মার্ক কাকে বলে? যখন তুমি 80-র উপরের মার্কস পাবা তখন তোমাকে আমরা অনার্স মার্ক বলবো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাই আমাদের পরের টপিকসে। হ্যালো, আমরা হ্যাঁ বলো। হ্যাঁ আদাব স্যার। স্যার কেউ যে স্যার ফার্স্ট প্রুফে যদি ফেল করে স্যার, তো 6 মাস পর আবার পরীক্ষা দিবে। এখন তো 6 মাস পর যে আবার ফেল করে তাহলে কি হবে স্যার? কি দিতে পারবে না? সে আবারও দিতে পারবে, তবে তার ইয়ার লস হয়ে যাবে। তখন সে তার ফ্রেন্ডের সাথে কন্টিনিউ করতে পারবে না। কিন্তু 6 মাস যদি সে একবার সাপ্লি খায়, সে কিন্তু তার ফ্রেন্ডের সাথে কন্টিনিউ করতে পারবে। মনে করো সে তার 3rd ইয়ারের পড়া সে পড়তে পারবে, কিন্তু সে তাকে আবার পরীক্ষাটাও দিতে হবে। তাহলে পরীক্ষাও পাস করলা, মনে করো তুমি সেকেন্ড প্রপ দিলা, সরি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলা, সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তুমি পাস করে গেলা, তাহলে তোমাকে ওই স্টুডেন্টদের সাথে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে তুমি কন্টিনিউ করতে পারবা, এই বিবিএমসি 1 ব্যাচের সাথে তুমি কন্টিনিউ করতে পারবা। আচ্ছা, তো আমাদেরকে একটা টাইম সেট আছে, আমরা কয়টা লেকচার ক্লাস নেব, কয়টা টিউটোরিয়াল ক্লাস নেব, কয়টা প্র্যাকটিক্যাল ক্লাস নেব। হয়তো করোনাকালীন এই সময়ের জন্য আমরা হয়তো এগুলা সবগুলা ঠিক হবে না, তবে আমরা মোরলস এরকম ভাবে ক্লাসগুলো নেওয়ার ট্রাই করব। আমাদের ক্লাসগুলো হবে, প্রতিটা ক্লাসই হবে, লেকচার ক্লাস হবে, টিউটোরিয়াল ক্লাস হবে, কিন্তু আমরা সম্ভবত তোমাদের 1 মাস সময় লাগবে। তোমাদের ভ্যাকসিনেশন দেওয়া হলে তারপরে হয়তো তোমরা ওখানে চলে যাবে, আরো হয়তো 1 মাস বা 1.5 মাস পরে আমরা একসাথে ক্লাস করব ইনশাআল্লাহ। আমি আবারও সরি আমার কাশির জন্য। আসো আমাদের প্রথম জিনিস, ডেফিনেশন অফ বায়োকেমিস্ট্রি। প্রথমে আমি বায়োকেমিস্ট্রি ডেফিনেশনটা পড়তেছি, তোমরা কেউ মানে খালি পড়ে যাও, একটা খালি রিভাইজ, মানে একটা খালি লাইনটা পড়ো। বায়োকেমিস্ট্রি ইজ দ্য সায়েন্স concerned with the chemical constituent of the living cell and with the reaction and processes that they undergo। এখন এই ডেফিনেশনটা দেখার পর অ্যাকচুয়ালি যে কোনো ডেফিনেশন দেখলে আমাকে একটা মুভির কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে 3 ইডিয়টস এর মুভিটা। আমি সেই মুভিটা রাখছিলাম, মুভি ক্লিপটা, কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না। 3 ইডিয়টস এর ক্লিপের মধ্যে একটা মেশিনের ডেফিনেশন বলতে বলা হয়েছিল, তো সেখানের মধ্যে চতুর কিন্তু খুব সুন্দর করে সেই ডেফিনেশনটা বলছিল, কিন্তু
আমির খান কিন্তু ডেফিনেশনটা বুঝে বলছিল, চতুর মুখস্থ বলছে। আমরা তোমার কাছে চাই যে তুমি জিনিসটা বুঝে বলো, কোনো মুখস্থ না। আমি চাই না তুমি এই জিনিসটা মুখস্থ করো, কিন্তু তুমি আমাকে বললা স্যার আমি এই জিনিসটা মুখস্থ করা ছাড়া কিভাবে আপনাকে বলবো, এটা তো ইম্পসিবল। একটা জিনিস আমাকে মুখস্থ করতেই হবে। দেখো আমি তোমাকে কয়েক মিনিটের মধ্যে দেখাচ্ছি এই ডেফিনেশন অফ বায়োকেমিস্ট্রিটাকে কিভাবে আমি মুখস্থ না করে বুঝে মনে রাখতে পারি। আমি কিন্তু তোমাদের মাঝে যে কোনো একজনকে আমি জিজ্ঞাসা করবো পড়াটা কিছুক্ষণ পর, যে কেউ হইতে পারো। বায়োকেমিস্ট্রি, আগে আমার একটা কথা শুনো। ডেফিনেশন অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, ডেফিনেশন ইজ হিডেন উইদিন দ্য নেম। উইদিন দ্য নেম, অলওয়েজ ডেফিনেশন ইজ হিডেন উইদিন দ্য নেম। তাহলে নেমটা কি? বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি, তাহলে এটাকে দুই ভাগ করি, বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি এর বাংলা কি? যে কোনো একজন বলো। বায়োকেমিস্ট্রির বাংলা প্রাণ রসায়ন। জৈব রসায়ন। ভেরি গুড, প্রাণ রসায়ন বা জৈব রসায়ন। তাহলে তোমরা এটা জানো। তাহলে বায়ো মানে প্রাণ বা জৈব, কেমিস্ট্রি মানে রসায়ন। প্রাণ মানে কি? লিভিং থিংস অথবা সেল, লিভিং সেল অর লিভিং থিংস, এটাই হচ্ছে বায়ো। তাহলে বায়ো জিনিসটা কি আমরা জানি? বায়ো মানে হচ্ছে লিভিং থিংস আর সেল, এটাই হচ্ছে বায়ো বা জৈব। তাহলে তুমি এতটুকু জানো, বায়ো মিন্স লিভিং থিংস অর লিভিং সেল। এবার হলো কেমিস্ট্রি মানে কি? আমরা জানি কেমিস্ট্রি একটা বিজ্ঞান, সায়েন্স। কেমিস্ট্রি একটা বিজ্ঞান যেটা ডিল করে এনি কাইন্ড অফ কেমিক্যাল থিং, কেমিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল প্রসেস। তাহলে কি কি জিনিস বললাম? কেমিক্যাল থিংস, যে কোনো কেমিক্যাল থিংস, কেমিক্যাল রিঅ্যাকশন, যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন, এন্ড কেমিক্যাল প্রসেসেস দ্যাট দে আন্ডারগো, যেটা সারা হচ্ছে। সরি। তাহলে কেমিস্ট্রি ইজ দ্য সায়েন্স দ্যাট কনসার্নড উইথ দ্য কেমিক্যাল থিংস, কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড কেমিক্যাল প্রসেস। এখন যদি বলো স্যার আমি আগের ডেফিনেশনটা মুখস্থ না করে আমি এখান থেকে বলতে চাই, দেখো আমি বলে দিচ্ছি। বায়োকেমিস্ট্রি ইজ দ্য সায়েন্স দ্যাট কনসার্নড উইথ কেমিক্যাল থিংস, কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড কেমিক্যাল প্রসেস উইদিন দ্য লিভিং সেলস অর লিভিং থিংস, উইদিন দ্য লিভিং সেলস অর লিভিং থিংস। তাহলে আমি আবার বলছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। Biochemistry is the science that concerned with the chemical things, chemical reaction and chemical process. তিনটা, chemical things, chemical reaction and chemical process within the living cells or living things. তাহলে এখন আমাকে এটা সম্বন্ধে বলবে পুরো এবং মারমা। Roll 48. Yes, sir. Roll 48. Biochemistry is the science that concerned with chemical things, chemical reaction, and chemical process within the living cells or living things. ব্যাস। এখন দেখো বায়োকেমিস্ট্রি সম্পর্কে বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে দেওয়া আছে। স্যার একটা কিন্তু মানে লেকচার শিট দিয়েছে তোমাদেরকে, ওই লেকচার শিটের মধ্যে দেখবা যে বায়োকেমিস্ট্রির ডেফিনেশন 7 জায়গায় 5-6টা বইয়ে 5-6 রকমের দেওয়া আছে। তোমরা যে কোনোটা শিখতে পারো, তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটাই তুমি শিখে যাও। আমারটাও শিখতে পারো, কোনো সমস্যা নেই। আমারটা যে ভুল তাও না, কিন্তু আমারটাও সঠিক, স্যারেরটাও কিন্তু সঠিক। স্যার যেগুলো বই দিচ্ছে সেগুলো বইয়ের, কেউ যদি জিজ্ঞাসা করে কোথা থেকে শিখছো তখন স্যারের বইয়ের ইনফরমেশনগুলো বলতে পারো, কোনো সমস্যা নেই। তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটা তুমি পড়তে পারো। আমার কাছে এটা সহজ মনে হয়েছে, যেটা আমি বুঝতে পারি, আমি মাথায় রাখতে পারবো, সেটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি। এখন আসো পরের ক্লাস, পরের টপিক। এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে বলো তো এই বায়োকেমিস্ট্রি তুমি কেন শিখবা, এই বায়োকেমিস্ট্রি শিখে তুমি কি করবা, কি লাভ এই বায়োকেমিস্ট্রি, মানে কোথায় কোথায় ইম্পর্টেন্স আছে, কোথায় কোথায় স্কোপ আছে, কেউ কি আমাকে বলতে পারো? আমি তোমাদের মাঝ থেকে একজনকে, আমি সবার মাইক অন করতে গেলে ঝামেলা হয়ে যায়, আমি যে কোনো একজনকে বলি। আরাফাত, তোমার মাইক অন করো। আরাফাত, আমাকে বলো তো এই বায়োকেমিস্ট্রি ইম্পর্টেন্ট তোমার কাছে কি মনে হয়, কি কারণে তুমি বায়োকেমিস্ট্রি শিখতে চাও, মানে এটাতে কি আছে, কি করবা ভবিষ্যতে, কি করা যেতে পারে? প্রাণীর সাথে যে রসায়নের যে সম্পর্কটা, মানে প্রাণের সাথে যে রসায়নের সম্পর্ক, এটার জন্যই আমরা মেইনলি বায়োকেমিস্ট্রি এজন্যই শিখবো, কারণ একটা প্রাণ বাঁচাতে হলে রসায়নের গুরুত্ব আছে। যেমন ওষুধ বা এ ধরনের কিছু যখন আমরা ইউজ করব, সেটা কিন্তু কেমিস্ট্রির মধ্যেই চলে যাচ্ছে। মেইনলি আমরা কেমিস্ট্রিটাকে লিভিং যে সাবস্টেন্স গুলো আছে বা লিভিং যে জিনিসগুলো আছে সেগুলোর উপরে প্রয়োগ করার জন্যই বায়োকেমিস্ট্রি পড়বো। ভেরি গুড, এক্সেলেন্ট আরাফাত।
আরাফাত এবার মাইক অফ করতে পারো। তার মানে ও একটা কথা বলছে, সেটা হচ্ছে যে এটা আমরা লিভিং জিনিসটা সম্বন্ধে জানা, আমাদের জীবন সম্পর্কে জানতে, জীবনটা কিভাবে চলতেছে, কেমিক্যালি কিভাবে চলতেছে সেটা সম্বন্ধে জানতে আমাদের বায়োকেমিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা প্রথম পয়েন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ। তার মানে আমি জীবন সম্পর্কে জানতে পারবো, ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং। আমি একদম জীবনে একদম মানে ভিতরগত সবকিছু সম্বন্ধে একদম পুঙ্খানুপুঙ্খ জানতে পারবো, মানে মাইক্রোস্কোপিক্যালি জানতে পারবো যে সেটা আসলে কিভাবে হয়, কিভাবে চলে, কিভাবে করে, সব তুমি জানতে পারবা। তাহলে প্রথম পয়েন্ট চলে গেল। আর কেউ তোমাদের মাঝে কি আসো যে কোনো একটা পয়েন্ট তুমি নতুন পয়েন্ট বলতে পারো? শুনতে চাই, কেউ কি আসো নতুন কোনো পয়েন্ট তোমাদের মাঝে? কেমিক্যাল রিঅ্যাকশন, বডি কেমিক্যাল রিঅ্যাকশন গুলো আর কি। হ্যাঁ, বডি কেমিক্যাল রিঅ্যাকশন। হ্যাঁ ঠিক আছে, তুমি মেকআপ করেন বলতেছি। তোমার কথার সাথে কিছুটা যুক্তি আছে। হরমোন, যেমন হরমোনাল অ্যাক্টিভিটি, এনজাইম অ্যাক্টিভিটি, এগুলো জানা যায়। ভেরি গুড তাসনিম, ভেরি গুড। মাসুমা মাইক অফ করো। তাহলে মনে করো একটা ডিজিজ হচ্ছে, একটা রোগ হচ্ছে তোমার শরীরে, ধরো সেটা ডায়াবেটিস রোগ হচ্ছে। ডায়াবেটিসটা কিসের জন্য হয়? একটা হরমোনের জন্য হয়, ইনসুলিন নামে একটা হরমোন। এই হরমোনটা কিভাবে কাজ করে, এটা কেমিক্যাল রিঅ্যাকশন কি বডির মধ্যে। তার মানে আমি যদি বায়োকেমিস্ট্রি জানি, তাহলে একটা রোগের একদম ভিতর থেকে, মানে রোগের একদম শুরু থেকে জানতে পারবো। আমি যদি শুরু থেকে জানতে পারি, তাহলে আমি যে কোনো সাবজেক্টে যাই না কেন, মেডিসিন যাই, সার্জারি যাই, গাইনি যাই, আমি অন্য কোনো, আমি মনে করো যে আমি কি বলে এখন বায়োটেকনোলজিতে করতে যাচ্ছি, যে কোথাও যাও না কেন তুমি এটা সম্বন্ধে খুব সহজেই জানতে পারবা, বা এই কাজটা তুমি সহজে করতে পারবা। তাহলে আমাদের দ্বিতীয় জিনিসটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইম্পর্টেন্ট ইস্যুস ইন মেডিকেল হেলথ অ্যান্ড নিউট্রিশন। তার মানে মেডিসিন, হেলথ এন্ড নিউট্রিশন। তাহলে তো মেডিসিনগত কোনো রোগ ধরো, তোমার স্বাস্থ্যগত ধরো, এবং নিউট্রিশনগত ধরো। তোমার কোনো মনে করো নিউট্রিশন অভাব হচ্ছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মনে করো একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলো। এই অ্যানিমিয়া তোমার কি কি? অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত শূন্যতা। আমি জানি তোমাদের কিছু কিছু টার্মের সমস্যা হচ্ছে। একটা গল্প বলি, যা পড়া তো পড়াই যাবে, গল্প বলি আগে। পড়ার মাঝখানে গল্প না করলে আসলে পড়া মনোযোগ থাকে না। আমি তখন আমার প্রথম ক্লাস বায়োকেমিস্ট্রি, প্রথম আমি এমবিবিএস ফার্স্ট ইয়ার, বায়োকেমিস্ট্রি প্রথম টিউটোরিয়াল ক্লাস করতে যাচ্ছি। একটু বল, বায়োকেমিস্ট্রি টিউটোরিয়াল ক্লাস করতেছি। তো আমাদেরকে একটা বড় টেবিল, বিশাল বড় টেবিলের চারিদিকে বসানো হলো, অনেকটা হল রুমের মতো। তোমরা যে প্রথম যেদিন ভর্তি হয়েছিল সেখানে যে রুমটা মতো গেছে, সেই রুমের মতো একটা জায়গায় বসানো হয়েছে। তো আমার ডান পাশে একটা মেয়ে ছিল, বাম পাশে একটা মেয়ে ছিল। ডান পাশে মেয়ে খুব সুন্দরী, বাম পাশে মেয়ে খুবই সুন্দরী, দুই সুন্দরী মেয়ে মাঝখানে আমি বসছি। এখন স্যার এই আমার মতো ক্লাস নিচ্ছে, প্রথম ক্লাসে তিনি শুধু ডেফিনেশন পড়াচ্ছে, বিভিন্ন ধরনের ডেফিনেশন। তখন কিন্তু এই ধরনের ক্লাস প্রেজেন্টেশন ছিল না। তখন স্যার করতে কি মুখে বলতো, আমাদের লিখতে হতো। তো আমি তো বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে আসলে আমাদের কিন্তু বেশ সমস্যা, ইংলিশে বানান স্পেলিং এ কিন্তু প্রচুর ভুল হয়। তো আমার তো স্পেলিংগত সমস্যা হচ্ছে, আমি বুঝতেই পারতেছি না কি। ধরো এনিমিয়া বানানটা বললো, এনিমিয়া বানান লিখতে তো আমার হাত কাঁপবে যে আমি এনিমিয়া বানানটা কিভাবে লিখবো, কারণ আমি এটা সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স নেই। তো প্রথম দিন স্যার একটা ডেফিনেশন বলতেছিল। ধরো অসমোসিস, মনে করো ডিফিউশন, একটা ওয়ার্ড বলছে, কিন্তু আমি বানানটা পারতেছি না। আমি আমার ডান পাশে সুন্দর মেয়ের দিকে তাকালাম, খাতার দিকে, বানানটা লিখতে পারি কিনা। সুন্দর মতো উনি খাতাটা হাত দিয়ে ঢেকে দিল। খুব অপমানিত হলাম। বললাম থাক, ডান পাশের দিকে মানে ডান পাশের দিকে তাকালাম, উনিও সুন্দর মতো বাম হাত দিয়ে ঢেকে দিল। মানে আমি খুবই অপমানিত হয়ে নিজের খাতায় যা মনে চাইছে তাই লিখে দিলাম। হইল কি, অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে আমি যে বানান জানি না, উনিও সেই বানান জানে না, এবং আমার পাশের জন্য সে বানান জানে না। এটাই স্বাভাবিক, যেহেতু আমরা তিনজনই বাংলা মিডিয়াম থেকে আসছিলাম, আমরা তিনজনই কিন্তু এটা সম্বন্ধে জানি না। তো তোমাদেরও প্রথম দিকে এই সমস্যাটা হবে, যে বিভিন্ন রকম বানানের সমস্যা হবে। মনে করো তোমার একটা বানানে খুব সমস্যা হচ্ছে, তুমি পড়তে গেলে ডায়াবেটিস এই বানানটা লিখতে গেলে বারবার ভুল হয়।
তুমি একটা খাতা রাখবা তোমার হাতের পাশে, সব সময় যেটা পড়তেছো সাথে সাথে এটা লিখে ফেলবা, ডায়াবেটিস বানানটা লিখবা, 2-3 বার লিখবা, লিখলে দেখবা কি এটা তোমার মাথায় চলে আসবে যে ডায়াবেটিস বানানটা কেমন হয়। পরীক্ষার খাতায় তোমাদের এমন এমন উদ্ভট বানান দেখলে খাতার নাম্বার দিতে ইচ্ছা করে না, মার্ক কমে যায়। এই জন্য সবসময় একটা পাশে একটা খাতা রাখবা, যে খাতা তুমি বারবার প্র্যাকটিস করতে পারবা একটা বানান। তো ডায়াবেটিস বানানটা বারবার প্র্যাকটিস করবা, DIABETES। এই যে ডায়াবেটিস বানানটা প্র্যাকটিস করলা, 4-5 বার লিখলা, দেখা যাবে যে এটা তুমি ভুল বানাও। বুঝতে পারছো? তার মানে প্রথম কথা, এবার আমি পড়তে আসি, ইম্পর্টেন্স অফ বায়োকেমিস্ট্রি। প্রথম, জীবন সম্পর্কে জানা, আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ। রোগ সম্পর্কে জানা, আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্ট ইস্যুস ইন মেডিসিন, হেলথ এন্ড নিউট্রিশন। এবার 3 নাম্বার পয়েন্ট, আর কোনো কিছু কি আমরা করতে পারি? হ্যাঁ, করতে পারি আমরা। রোগ, হ্যাঁ বলো বলো বলো, কে বলবো? আচ্ছা ঠিক আছে, আমি বলি। Diagnosis of specific diseases. ভেরি গুড, এক্সিলেন্ট আফিয়া খাতুন। স্পেসিফিক ডিজিজ আমরা ডায়াগনোসিস করার জন্য আমরা কি বলি? টেস্ট করতে দেই না? ল্যাবে যে টেস্ট করতে দেই সেগুলো কি টেস্ট? কিছু আছে বায়োকেমিক্যাল টেস্ট। এই বায়োকেমিক্যাল টেস্ট গুলো করতে আমার কিন্তু সেই বায়োকেমিস্ট্রি লাগবে, ইম্পর্টেন্ট ইন ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ। আমি এক্সট্রিমলি সরি কাশির জন্য ক্লাসটা সুন্দর করে নিতে পারছি না। আচ্ছা, ইম্পর্টেন্ট ইন ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ, তার মানে একটা রোগের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করতে গেলে টেস্ট গুরুত্বপূর্ণ। তাহলে তুমি একটা টেস্ট করে তুমি একটা রোগের ডায়াগনোসিস করতে পারবা, একটা রোগের ট্রিটমেন্ট করতে পারবা। তাহলে বায়োকেমিক্যাল টেস্টটা ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ। আর কোথায় ইউজ হয়? হ্যাঁ, ইউজ হয়। বায়োটেকনোলজি নামে একটা শব্দ বের হয়েছে, তোমরা শুনছো মনে হয়। বিভিন্ন বায়োটেকনোলজির মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস অফ জিনিস পাচ্ছি। এই বায়োটেকনোলজির মধ্যে উন্নত মানের খাদ্য পাচ্ছি, আমরা ওষুধ উৎপাদন করতে পারছি, বিভিন্ন জিনিস। এই সকল বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রিতে আমরা এই বায়োকেমিস্ট্রিটা ইউটিলাইজ করতে পারি। তাহলে বুঝতে পারছো 4টা, আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, understand important issues in medical, health and nutrition, important in diagnosis and treatment of disease, important in advanced biotechnology industry. এখন মনে করো তোমাকে পরীক্ষায় আসলো ইম্পর্টেন্স অফ বায়োকেমিস্ট্রি। দেখো আমি জানি তোমরা বেস মানে একদম জিরো না, আমি তোমাদের আগে বলছি, তোমাদেরকে আমি ধরে নিচ্ছি তোমরা জিরো নলেজ, তোমরা কিভাবে লিখতে হয় কিভাবে পড়তে হয় কিছু জানো না। আমি সেখান থেকে তোমাদের শুরু করছি যাতে তোমাদের কোনো কষ্ট না হয় ভবিষ্যতে যেন খুব সহজে তুমি এই জিনিসগুলো কোপ আপ করতে পারো। এখন পরীক্ষা এটা আসছে, তুমি শুধু জানো একটা ওয়ার্ড, একটা লাইন জানো, আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ। তুমি জানো না লিড অ্যাজ ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, এটা তুমি মনে মুখস্থ করো নাই। অথবা তুমি আন্ডারস্ট্যান্ড ইম্পর্টেন্স ইস্যুস অফ মেডিসিন, হেলথ এন্ড নিউট্রিশন, তুমি শুধু পয়েন্টগুলো মনে রাখছো, তুমি ভিতরগুলো পড়ো নাই। এখন ভিতরগুলো কি করবা? সিম্পলি বানায় লেখো, তোমার মাথায় যেটা আসে সেটা লেখো, তুমি যেটা বুঝছো সেটা লিখে দাও। তোমার ফেল করবে না। তুমি যদি পয়েন্টটা ঠিক মতো লিখতে পারো তার মানে তুমি মুখস্থ করবে কোনটা? মেইনলি পয়েন্টটা, আর বাকিটা তুমি একবার রিভাইজ দিবা যাতে তুমি এটা বুঝতে পারো। যদি তোমার মাথা না জানে তাহলে তুমি কিভাবে নতুন করে একটা জিনিস লিখতে পারবে? তুমি যদি জানো জিনিসটা কি তাহলে তুমি সুন্দর মতো লিখতে পারবে। তাহলে তুমি ফার্স্টে পয়েন্টগুলো মুখস্থ করবে, আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্স অফ মেডিসিন, হেলথ এন্ড নিউট্রিশন, ইম্পর্টেন্ট ডায়াগনোসিস ট্রিটমেন্ট অফ ডিজিজ, এন্ড ইম্পর্টেন্ট ইন অ্যাডভান্স বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি। নাইমা মাইক অন করো, নাইমা মাইক অন করো। নাইমা হক। জি স্যার। তুমি আমাকে ইম্পর্টেন্স অফ বায়োকেমিস্ট্রি বলতে পারবা? বাংলা বলো, ইংলিশে বলো, আমার কোনো সমস্যা নেই। স্যার ফার্স্ট পয়েন্ট ছিল আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ। ভেরি গুড। সেকেন্ড পয়েন্ট understand important issues in medicine, health and nutrition. Very good. Third point chilo diagnosis and treatment of diseases. Fourth chilo biotechnology industry. Very good Naima, very good, excellent, খুব সুন্দর করে বলতে পারছো। এবার আমরা পার্ট টপিকে চলে যাচ্ছি। ম্যাটার কি জিনিস আমি বলছি। আচ্ছা প্রথম জিনিস আসো,
বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকুলস। বায়োফিজিক্স এর বাংলা কি কে বলতে পারবো? এনিওয়ান? জীব পদার্থ বিজ্ঞান। কি বললো বুঝি নাই আবার। স্যার জীব পদার্থবিদ। জীব পদার্থ, ঠিক আছে, জৈব পদার্থ বিদ্যা, ঠিক আছে না, জীব পদার্থ বিদ্যা যা হোক। তার মানে বায়োফিজিক্স হচ্ছে আমাদের ফিজিক্স ইন লাইফ, জীবনের ফিজিক্স সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে বায়োফিজিক্স। বায়োমলিকুল সম্বন্ধে কে জানো? বাংলা? জৈব অণু, জৈব প্রোটিন, কার্বোহাইড্রেট। ভেরি গুড, ভেরি গুড। তোমরা তো অনেক জানো, তোমরা তো দেখি আমার চেয়ে বেশি ভালো জানো। যাক, সামনাসামনি দেখা হলে আরো ভালো জানবো তোমাদের সম্পর্কে। আর তোমরা অনেক কিছু জানো, এটা তোমরা জেনে গেছো বায়োফিজিক্স মানে কি, বায়োমলিকুল মানে কি। তাহলে আমরা এগুলো সম্পর্কে এখন আসতে, প্রথম যেহেতু ফিজিক্স আসছে, জীবনের ফিজিক্স সম্বন্ধে আমরা এখন জানবো। ফিজিক্স তার মানে জীবনের ভিতরে কিন্তু ফিজিক্স আছে, একদম শুরু থেকেই ফিজিক্স। তাহলে শুরুতে চলো আমরা ফিজিক্স কি, ফিজিক্সের কিছু পড়ি। প্রথম আসে ম্যাটার। ম্যাটার মানে কি? পদার্থ। পদার্থ কয় ধরনের হয় আমরা জানি, কিন্তু এখানে আমরা ফিজিক্সটা, জীবনের ফিজিক্স গুলো সম্বন্ধে দুই ভাগে ভাগ করি আমরা, পিওর ম্যাটার এন্ড মিক্সচার অফ ম্যাটার। পিওর সাবস্টেন্স and mixture substance. Pure substance means only one kind of substance present, one kind of atom present, or maybe simple thing. Mixture means mixture জানো। homogeneous, what is homogeneous, what is heterogeneous? অনেকে homogeneous heterogeneous বুঝতেছ না। আমি যদি এটা খুব সহজ করে বলি হোমোসেক্সুয়াল হেটারোসেক্সুয়াল, তাহলে দেখো খুব সহজে মাথায় ক্যাচ করে গেছে। তাই এইভাবে মাথায় রাখো, হোমোজেনাস মিন্স সেম থিং, হেটারোজেনাস মিন্স ডিফারেন্ট থিং। একটা ছেলে একটা মেয়ে, এটা হলো ডিফারেন্ট থিং। এটা হেটারোজেনাস, একটা ছেলে একটা ছেলে, অথবা একটা মেয়ে একটা মেয়ে, এটা হচ্ছে হোমোজেনাস। আমি তোমাদের বোঝার জন্য কিন্তু এগুলো বলছি, তোমরা কিন্তু যাতে তোমাদের মাথায় এগুলো থাকে, কখনো তোমাদের ভুলে না যাও, এই জন্য কিন্তু আমি এক্সাম্পল গুলো দিচ্ছি, তোমরা অন্যভাবে কিন্তু নিও না। তাহলে হোমোজেনাস মিন্স সেম, দুইটা মেয়ে একসাথে যদি বলি তাহলে এটা হলো সেম ক্যাটাগরি। যেমন প্লাজমা, এক্সাম্পল যেটা প্লাজমা, সেম সাবস্টেন্স থাকবে। ব্লাড, ডিফারেন্ট কাইন্ড অফ সাবস্টেন্স প্রেজেন্ট, এটা হেটারোজেনাস। ওকে, বাদ দাও মিক্সচার, এগুলো আমরা পড়বো যখন আমরা সলিউশন করবো, তখন আমরা হোমোজেনাস হেটারোজেনাস পড়বো। এখন আমরা এগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমরা এখন প্রথমে যাচ্ছি পিওর সাবস্টেন্স, যেমন এলিমেন্ট, কম্পাউন্ড, এগুলো হচ্ছে পিওর সাবস্টেন্স। এলিমেন্ট কি? সাপোজ সোডিয়াম এলিমেন্ট। কম্পাউন্ড কি? হিমোগ্লোবিন এক্সাম্পল, হিমোগ্লোবিন। তার মানে হিম এন্ড গ্লোবিন, দুইটা জিনিস কম্পাউন্ড, হিম এন্ড গ্লোবিন। এবার আসো আমরা জানবো এলিমেন্ট কি, কম্পাউন্ড কি। জিনিসগুলো আমি চেষ্টা করব এমন ভাবে পড়াতে যাতে তোমার এখানেই পড়া হয়ে যায়, বাসায় গিয়ে শুধুমাত্র একবার ডিভাইস দিলে তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এলিমেন্ট, এলিমেন্ট ইজ এ সাবস্টেন্স made up of only one kind of atom. অ্যাটমের বাংলা কি? পরমাণু। তার মানে একটা মাত্র পরমাণু নিয়ে যেটা গঠিত। এলিমেন্ট ইজ এ সাবস্টেন্স made up of only one kind of atom and cannot be converted to simpler form by chemical reaction. এখন এই হাইড্রোজেনের যে একটা হাইড্রোজেন, আমি সেটা উদাহরণ দিতে যাচ্ছিলাম। একটা যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা হচ্ছে একটা এলিমেন্ট। তো এলিমেন্ট ইজ এ সাবস্টেন্স মেড আপ অফ অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম, একই ধরনের অ্যাটম দিয়ে, এবং এটাকে ভেঙে তুমি আর কোনো সিম্পলার ফর্ম করতে পারবা না। এলিমেন্ট, আমি আবারও বলছি, মনে করে শুনো ইয়ামিন, তুমি ভালো করে শুনো, তোমাকে বলতেছি। এলিমেন্ট ইজ এ সাবস্টেন্স মেড আপ অফ অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম and cannot be converted to simpler form by chemical reaction or any other things. ইয়ামিন, মাইক অন করো। ইয়ামিন, ইরাম, ইয়ামিন খান, ইরাম, ইয়ামিন খান, হ্যালো ইরাম, ইরাম তুমি মাইক অন করো। মালবিকা রয়, দাও মাইক অন করো। Yes, sir. বলো তো এলিমেন্ট কি বলছি বলো তো? এলিমেন্ট হচ্ছে এক, মানে হচ্ছে মেড অফ ওয়ান atom, one kind of atom and cannot be divided into মানে ভাগ করা যায় না আর কি, সিম্পলিফাই করা যায় না।
এই তো তুমি বুঝতে পারছো জিনিসটা তাহলে বুঝতে পারছো তুমি, তাই না? এখন ইরাম ইয়ামিন খান। জি স্যার, জি স্যার। মাইক কোথায় ছিল? স্যার মাইকটা একটু ডিস্টার্ব করতেছিল আর কি। ঘুমাচ্ছিলে মনে হচ্ছে। না স্যার, আছে। বলো এলিমেন্ট কাকে বলে, দেখি বলো। Element is a substance made up of only one molecule and cannot be converted into a simpler form by chemical reactions. Very good. Only one kind of atom can be converted to simpler form. Now, compound. যদি তুমি এলিমেন্টের ডেফিনিশন জানো তাহলে তুমি কম্পাউন্ডের ডেফিনিশনও জানো, তাই না? তাহলে কম্পাউন্ড কি জিনিস? Compound is a substance made up of two or more different kind of atom and can be divided to a simpler form by chemical reaction. পারো না? একদম ইজি করে দিলাম। তাহলে compound is a substance made up of two or more kind of atoms, different kind of atoms, and can be converted to a simpler form by chemical reaction. ঠিক আছে? রাজন, তার এলিমেন্টের উদাহরণ বুঝি নাই। এলিমেন্টের উদাহরণ পরে বুঝাচ্ছি, আগে রাজন বলো, অ্যানসার বলো। কম্পাউন্ড কাকে বলে? রাজন। জি স্যার। বলো কম্পাউন্ডের ডেফিনিশন বলতে পারবা? জি স্যার। Compound is a substance made up of two or more different kinds of molecule or atom that can be converted into a similar form by chemical reaction. Simpler form, simple form. Very good, রাজন। এখন দেখো আমি এলিমেন্টের যেটা বললাম, হাইড্রোজেন একই ধরনের অ্যাটম দিয়ে তৈরি। হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন দিয়ে একটা হাইড্রোজেন তৈরি, হাইড্রোজেন মলিকুল অ্যাটম দিয়ে হাইড্রোজেন তৈরি। হ্যাঁ বলো। H2 এখানে শুধু হাইড্রোজেন তো এলিমেন্ট হওয়া উচিত না। হাইড্রোজেন আমি বলতেছি, আমরা যখন অ্যাটম পড়বো, একই কাইন্ড অফ অ্যাটম, একই ধরনের অ্যাটম, অ্যাটম কি যেটা একটা H হলো একটা অ্যাটম, দুইটা H মিলে একটা হাইড্রোজেন হয়েছে, তাই না? স্যার বুঝছি। বুঝছো? অক্সিজেনটা হচ্ছে ঠিক একই রকম এলিমেন্ট, দুইটা অ্যাটম দিয়ে, অক্সিজেন অ্যাটম দিয়ে, মানে ও অ্যাটম দিয়ে একটা একই ধরনের অ্যাটম দিয়ে আর কি তৈরি হবে এলিমেন্ট, একই ধরনের। তাহলে জিনিসটা বুঝতে পারছো, একটা ফর্ম করে দিছি তোমাকে আমি, যাতে তোমার মনে থাকে। তাহলে এলিমেন্ট আর কম্পাউন্ড যদি কখনো পরীক্ষা আসে, পারবা না? অবশ্যই পারার কথা। এবার আসি আমরা অ্যাটম কাকে বলে, মলিকিউল কাকে বলে। তাহলে প্রথমে পড়া উচিত ছিল অ্যাটম, কিন্তু প্রথম অ্যাটম না পড়ে আমরা পরে অ্যাটম পড়তেছি। অ্যাটম কি জিনিস? একটাকে বললাম এলিমেন্ট। Atom is the smallest particle of a substance. Very good. The smallest particle of a substance. Simplified. Very good. Atom is the smallest particle of an element. তাহলে এলিমেন্ট আমরা একটাকে পড়লাম, দুইটা একই কাইন্ড অফ অ্যাটম দিয়ে হইতে পারে। তাহলে মনে করো হাইড্রোজেনের দুটো অ্যাটম ছিল, কার মাইক অন? হ্যালো হ্যালো মাসুমা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো মাসুমা। Yes sir. আচ্ছা, আমার সাউন্ডে তো সমস্যা হচ্ছে। তাহলে অ্যাটম কি বললাম? অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এন এলিমেন্ট। তাহলে ওই তখন যে দুইটা হাইড্রোজেন দেখালাম, তা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন হচ্ছে এলিমেন্ট, অ্যাটম, দুইটা অ্যাটম মিলে একটা এলিমেন্ট তৈরি করলো। তাহলে স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট হুইচ ক্যান টেক পার্ট ইন দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। লাস্টের পার্টটুকু তো মুখস্থ না থাকলে বাদ দাও, শুধুমাত্র লেখো ইট ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট, দ্যাট ইজ এনাফ। আবার যদি পড়তে চাও হুইচ ক্যান টেক পার্ট ইন দ্য কেমিক্যাল রিঅ্যাকশন, ইউ ক্যান। Molecule, it is the smallest particle of an element or compound which possesses all the properties of this element but cannot take part in chemical reaction. Atom আর molecule মধ্যে পার্থক্য একটাই, দুইটা এক। অ্যাটমটা কেমিক্যাল রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না। ভেরি গুড, এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না মলিকিউল। অ্যাটমটা অলওয়েজ কেমিক্যাল রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। আরেকটা বলছি অ্যাটমটা স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট, আর মলিকিউল বলছি এলিমেন্ট অর কম্পাউন্ড। তাহলে দেখো দুইটা ডেফিনিশন কিন্তু তুমি যদি পাশাপাশি রাখো তাহলে কিন্তু খুব সহজে তুমি মনে রাখতে পারবা। অ্যাটম বলছি ইট ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট, মলিকিউল বললাম ইট ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড হুইচ পসেসেস অল দ্য প্রপার্টিজ অফ দিস এলিমেন্ট। মনে না রাখতে পারবা, যতটুকু মনে রাখতে পারবো ততটুকুই লিখবা। হুইচ পসেসেস অল দ্য প্রপার্টিজ অফ এলিমেন্ট বাট
cannot take part in chemical reaction. একটাই পার্থক্য, can take part in chemical reaction and cannot take part in chemical reaction. তাহলে অ্যাটম এন্ড মলিকিউল সম্পর্কে আশা করি তোমাদের সমস্যা হবে না। দেখো আমি একটা অ্যাটমের ছবি দিচ্ছি, দুইটা অ্যাটম, একটা কার্বন অ্যাটম, একটা হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটম এবং কার্বন অ্যাটম। একটা দেখো হাইড্রোজেন অ্যাটমে একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে, আছে না? এখন দেখো একটা কার্বন অ্যাটমে একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে, একটা ইলেকট্রন আছে। আর এই প্রোটন এবং নিউট্রন দুইটাকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। তাহলে কি বললাম? এই প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রনকে একসাথে বলে নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়ন কি জিনিস? ইট ইজ দ্য কম্বিনেশন অফ প্রোটন এন্ড নিউট্রন, অথবা প্রোটন এন্ড নিউট্রন ইজ কল্ড নিউক্লিয়ন। এখন একটা অ্যাটমের মধ্যে যে কয়টা প্রোটন আছে, একটা অ্যাটমের মধ্যে যে কয়টা পজিটিভ চার্জ আছে সেটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। তার মানে দেখো কার্বনের মধ্যে প্রোটন আছে কয়টা? 3 3 6টা। তার মানে কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6টা। আর ঠিক হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1টা। আর নিউক্লিয়নকে বলা হয় অ্যাটমিক ওয়েট। তার মানে প্রোটন এবং নিউট্রনকে একসাথে আমি বলবো অ্যাটমিক ওয়েট। তাহলে কার্বনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 12, হাইড্রোজেনের যেহেতু নিউট্রন নাই সেটার জন্য এটা অ্যাটমিক ওয়েট হচ্ছে 1। খুব সহজ সিম্পল জিনিস। এখন তখন এই সিম্পল জিনিসটাকে আমরা কথায় লিখবো। হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার, হোয়াট ইজ অ্যাটমিক ওয়েট, হোয়াট ইজ নিউক্লিয়ন। Atomic number, the number of proton present in the nucleus of an atom is called atomic number. তার মানে তুমি যেটা দেখলা সেটাই শুধু মুখে বললা। একটা আমি অ্যাটম দেখলাম, অ্যাটমের নিউক্লিয়াস দেখলাম, নিউক্লিয়াসের মধ্যে যে কটা প্রোটন দেখলাম সেটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। এটাকে আমি জেড দ্বারা প্রকাশ করি, জে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টোটাল the number of proton present in the nucleus of an atom is called atomic number. এবার আসো অ্যাটমিক ওয়েট। দ্য টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন, দ্যাটস প্রোটন এন্ড নিউট্রন, ইজ কল্ড অ্যাটমিক ওয়েট। তাহলে অ্যাটমিক নাম্বার জানলা, অ্যাটমিক ওয়েট জানলা। আমার মনে হয় না পরীক্ষায় তোমার এটা বুঝতে কখনো কষ্ট হবে, পরীক্ষা লিখতে কোনো সমস্যা হবে। যদি কোনো ভাইবা পড়া হয় যে অ্যাটমিক নাম্বার কি জিনিস, তাহলে তোমার বলতে কোনো সমস্যা হবে। খুব সহজেই তুমি এগুলো পারবা। হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ওয়েট। একটা জিনিস নিউক্লিয়ন, টোটাল নাম্বার অফ প্রোটন এন্ড নিউট্রন প্রেজেন্ট ইন অ্যান অ্যাটম ইজ কল্ড নিউক্লিয়ন। মেহতাব, আমার একটু পানি দিত, পানি দিত। স্যার বলো স্যার নিউক্লিয়নের ডেফিনেশনটা তো স্যার অ্যাটমিক ওয়েটে ইউজ করা যাবে স্যার। হ্যাঁ বলতে পারো, কিন্তু ওটাই বলতে পারো টোটাল নাম্বার, ওটা অ্যাটমিক ওয়েটে নিউক্লিয়ন বলতে পারো। আমি এটা আলাদা করে দিছি যাতে পরীক্ষায় মাঝে মাঝে আসে নিউক্লিয়ন ডেফিনেশন আসে, ওটাই বলো, কোনো সমস্যা নাই। টোটাল নাম্বার অফ একই জিনিসই। জি স্যার। ওকে, তাহলে আমি পরের টপিকে চলে যাচ্ছি। মলিকুলার ওয়েট, summation of atomic weight of all atom of a molecule. ধরো একটা মলিকুল কয়েক ধরনের অ্যাটম দিয়ে তৈরি হতে পারে। ধরো একটা মলিকুল ধরলাম সোডিয়াম ক্লোরাইড, যেটা লবণ, খাবার লবণ যেটা, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড।
একটা সোডিয়াম ক্লোরাইড নিলাম, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়ামের অ্যাটমিক ওয়েট এবং ক্লোরাইডের অ্যাটমিক ওয়েট মানে কি বলতো, বলছিলাম একটু আগে, প্রোটন আর নিউট্রন। সোডিয়ামের প্রোটন আর নিউট্রন এবং ক্লোরাইডের প্রোটন আর নিউট্রন দুইটাকে যদি আমি একসাথে ক্যালকুলেট করি, যোগ করি, তাহলে সেটাকে বলবো আমি মলিকুলার ওয়েট। তার মানে সামেশন অফ অ্যাটমিক ওয়েট অফ অল অ্যাটম অফ অল অফ এ মলিকুল ইজ এ মলিকুলার ওয়েট। তাহলে দেখো অ্যাটমিক ওয়েট অফ সোডিয়াম 23 এবং ক্লোরাইড হচ্ছে 35.5। এটা মুখস্থ করে ফেলবা, কারণ যদি কখনো শর্ট নোট আসে মলিকুলার ওয়েট, তাহলে তুমি খুব সহজে লিখতে পারবা সামেশন অফ অ্যাটমিক ওয়েট অফ অল অ্যাটম, মানে সরি एग्जांपल আসে, তাহলে লিখবা অ্যাটমিক ওয়েট অফ সোডিয়াম ইজ 23 এন্ড ক্লোরাইড ইজ 35.5। এখন তাহলে বলো তো মলিকুলার ওয়েট কত? স্যার 58.5। ভেরি গুড, এক্সিলেন্ট তৌহিদ। 58.5 খুব তাড়াতাড়ি যোগ করে ফেললা। এখন মলিকুলার ওয়েট অফ সোডিয়াম ক্লোরাইড ইজ 58.5। আমি একটা কথা বলি, কারো যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তুমি আমাকে বলতে পারো, তুমি আমাকে পার্সোনালি নক করতে পারো, অথবা তুমি আমাকে জানাবা, হয়তো আমি নাও পারতে পারি, আমি সেটা স্যারের কাছ থেকে জেনে অথবা স্যারকে জিজ্ঞেস করে অথবা আমি বই ঘেটে আমি তোমাকে সেই অ্যানসারটা বের করে দিব। অনেক কোশ্চেন আছে, অনেক কিছু আছে যে আমি তোমার থেকে কম জানতে পারি। মনে রাখবা এটা হচ্ছে টু ওয়ে লার্নিং। আমিও শিখবো, আমি পড়াবো, তুমিও শিখবা, তোমার কাছ থেকেও আমি কিছু জিনিস শিখবো। দুইবার টু ওয়ে লার্নিং না থাকলে, তোমার কাছ থেকে যদি আমি কিছু না শিখি তাহলে আমার তো বেনিফিট হবে না, তাই না? আমি পড়াচ্ছি, পড়ার মাধ্যমে তোমার কাছ থেকে কিছু জিনিস শিখবো, তুমি আমাকে অ্যানসার দিবা, আমি সেটা শিখবো, মাথায় রাখবো। আমি তোমাকে পড়াচ্ছি, আমার শেখা হচ্ছে, এটা হচ্ছে টু ওয়ে লার্নিং। আমি টু ওয়ে লার্নিং চাই। কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো, কোশ্চেন করতে পারো। স্যার মলিকিউলটা একটু ক্লিয়ার করেন। মলিকিউল ক্লিয়ার করব, ওকে ভেরি গুড। আমরা চলে যাই মলিকুলে। স্মলেস্ট পার্টিকেল বলছি, এটা কেমিক্যাল রিঅ্যাকশনে, মানে এটা সবচেয়ে স্মলেস্ট পার্টিকেল অফ এন এলিমেন্ট অর কম্পাউন্ড। একটা কম্পাউন্ডের অথবা এলিমেন্টের এটা স্মলেস্ট পার্টিকেল হতে পারে, যেটা ওই এলিমেন্টের সবগুলো প্রপার্টি বিয়ার করবে কিন্তু ক্যান নট টেক পার্ট ইন কেমিক্যাল রিঅ্যাকশন। এখন এই মলিকুলের ডেফিনেশন নিয়ে কন্ট্রোভার্সিয়াল অনেক ইনফরমেশন আছে। এটা এই একটা ইনফরমেশন আমি বলি, আসিয়া খাতুন কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন করছে। এই মলিকুল নিয়ে আমারও এখনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি, পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়নি। আমি অনেক ইউটিউব দেখছি, অনেক পড়া করছি, মলিকুল নিয়ে এখনো আমার কনসেপ্ট আনক্লিয়ার। তবে আমার মনে হয় তুমি এটা স্যারের যদি যখন ক্লাস হবে, স্যারের ক্লাসে একটা স্যারকে কোশ্চেন করতে পারো, স্যার মলিকুলের ডেফিনিশন কি। আমার মনে হয় স্যার এটা খুব ভালো অ্যান্সার দিতে পারবে, কারণ স্যার অনেক দিনের এক্সপিরিয়েন্স পড়াশোনার বিষয়ে। আমার এখনো এটা নিয়ে কিছুটা কনসেপশন আনক্লিয়ার আছে। থ্যাংক ইউ আসিয়া খাতুন, খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য। তাহলে আমি মলিকুলার ওয়েট জানলাম। মলিকুলার ওয়েট কে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে গ্রাম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি মলিকুলার ওয়েট এত গ্রাম। তাহলে সোডিয়াম, 1 মোল অফ সোডিয়াম ইজ 23 গ্রাম, 1 মোল অফ সোডিয়াম ক্লোরাইড ইজ 58.5 গ্রাম। আমরা কি মোল কি জিনিস, মোলার কি জিনিস, এগুলো স্যার পূর্বের স্লাইডে একটু দেখান। অবশ্যই পূর্বের স্লাইড না, হ্যাঁ এটা ছিল পূর্বের স্লাইড, ঠিক আছে। এবার আমরা কিছু বেসিক জিনিস শিখবো। আমি জানি তোমরা ফিজিওলজিতে অলরেডি পড়ে ফেলছো জিনিসগুলো। আমি গতকালের লেকচারটা কিছু সময় ছিলাম, অল্প সময় 1 মিনিট বা 2 মিনিট ছিলাম। আমি দেখছি তোমরা কিছু জিনিস তোমাদের পড়ানো হয়েছে, আমি নিজে থেকে পড়াচ্ছি কারণ আমার শেখানোর জন্য লাগবে। What is intracellular fluid? The fluid present within the cell. দেখো আমি একটা সেলের ছবি দিয়েছি এবং সেলের ছবিতে সেলের ভিতরে যে পানি থাকে সেই পানিটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর সেলের বাহিরে যে ফ্লুইড থাকে সেটাকে বলা হয় এক্সট্রাসেলুলার ফ্লুইড। সেলের বাইরে ফ্লুইড কি এক্সট্রাসেলুলার, এক্সট্রা মিন্স বাহিরে, ইন্ট্রা মিন্স ভিতরে। মনে রাখবা ইন্ট্রা মিন্স ভিতরে, এক্সট্রা মিন্স বাহিরে। ইন্ট্রাসেলুলার মানে সেলের ভিতরকার ফ্লুইড, এক্সট্রাসেলুলার মানে বাহিরের ফ্লুইড। বাহিরের ফ্লুইডটাকে আবার দুই ভাগে ভাগ করা করছেন, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর হলো প্লাজমা। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এন্ড প্লাজমা,
এখন দেখো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এখানেও আরেকটা ইন্টার আছে। ইন্টার মিন্স মাঝে বা ভিতরে, তাহলে ইন্টারস্টিশিয়াল মিন্স দুইটা সেলের মাঝে যে ফ্লুইড, এটাকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। দুইটা সেলের মাঝে যে ফ্লুইড সেটাকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। অথবা বললাম ইন্টারসেলুলার উইদিন দ্য সেল, এক্সট্রাসেলুলার আউটসাইড দ্য সেল, এন্ড ইন্টারস্টিশিয়াল দুইটা সেলের মাঝখানে যে ফ্লুইড থাকে সেটাকে বলছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। প্লাজমা, ব্লাড ভেসেল, মানে তুমি ভেসেল বলতে বোঝাচ্ছি ধমনী, শিরা, এগুলোকে বলি ভেসেল। তুমি আস্তে আস্তে এগুলো শিখবা, তখন আর পরবর্তীতে আমি ধমনী শিরা বলবো না, তখন আর্টারি ভেনই বলবো। ধরে নাও ধমনী ভেন, ধমনী শিরা, এগুলোর ভিতরে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হয় প্লাজমা। তাহলে আমি বললাম এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, প্লাজমা। এখন এটাকে না আরেকটা ছবিতে দেখাচ্ছি। এই দেখো দুইটা সেলের মাঝখানে যে ফ্লুইড, এই ফ্লুইডটাকে বলতেছি আমি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আর ব্লাডের ভিতরে যে ফ্লুইড সেটাকে বলছি প্লাজমা। এখন দেখো একটা ব্লাড ভেসেল দেখাচ্ছি, ব্লাড ভেসেলের ছবি। ব্লাড ভেসেলের মধ্যে দেখো অনেকগুলো ব্লাড সেল থাকতেছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটেলেট, যেটাকে বলে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই সেলগুলা বাদে যে ফ্লুইডটা দেখতে পাচ্ছ, এই ফ্লুইডটাকে বলতেছি আমি প্লাজমা। তাহলে প্লাজমা জিনিসটা তো মাথা নিতে পারছো, জিনিসটা কি জিনিস? ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা তুই মাথা নিতে পারছো, জিনিসটা কি? আমি আমার বেসিক জিনিসগুলা মাথায় নিতে পারছি, ছবিটা মাথায় নিতে পারছি। যদি কোনো জিনিস ছবি মাথায় ঢুকে যায়, ওই জিনিসটা কখনো ভোলা যায় না। তার ছবিগুলা মাথায় নিয়ে নিছো। এখন আসো আমি কম্পোজিশন অফ বডি ফ্লুইড করি। একটা এভারেজ টোটাল বডি ওয়েটের 60% ফ্লুইড এবং 40% সলিড থাকে। এবার কেউ একজন আমাকে বলো বিশ্বের কত ভাগ পানি, কত ভাগ মাটি? 4 ভাগে 3 ভাগ পানি। দেখো আমাদের বডির স্ট্রাকচারটা অনেকটা পৃথিবীর মতো করেই তৈরি করা। দেখো 60% বেশি পরিমাণ পানি, অল্প পরিমাণ সলিড। মাথায় রাখবা পানি বেশি, সলিড কম। পানি কত? 60% পানি, 40% সলিড। সলিডের মধ্যে কি আছে? প্রোটিন আছে, ফ্যাট আছে, মিনারেল আছে, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন জিনিস আছে। আমি ফ্লুইডে চলে যাচ্ছি। ফ্লুইডটাকে 60% এর মধ্যে বেশি থাকে কোথায়? একটা জিনিস বারবার তোমাদের বলবো, কারণ আমি জানি পরীক্ষার হলে স্টুডেন্টরা কোন জিনিসটা ভুল করে। বারবার ভুল করে ইসিএফ এর পরিমাণ বেশি, আইসিএফ পরিমাণ কম। সেলের বাইরে মনে করে বেশি, আসলে সেলের ভিতরে পানি বেশি বাইরের তুলনায়। এটা মাথায় রাখবা। তার মানে ইন্টারসেলুলার ফ্লুইড 40%, এক্সট্রাসেলুলার ফ্লুইড 20%। 60% এর 40% হলো আইসিএফ, 20% হলো ইসিএফ। জিনিসটাকে আমি বুঝাইতে পারছি? জিনিসটা হচ্ছে কিন্তু তোমরা ভুলে যাও, পরীক্ষা খাতা তুমি আবারও ভুলবা। আমি শিওর তোমরা পরীক্ষা খাতা আবারও ভুলবা। পরীক্ষা খাতা আবার লিখে আসবা ইসিএফ 40%, আইসিএফ 20%। কিন্তু মনে রাখো, এটা মাথায় নিয়ে নাও, সেলের ভিতরে পানি বেশি, বাইরে কম। ভিতরে পানি বেশি, বাইরে কম। আর ভিতরে যদি 40% থাকে, বাইরে 20%, এটা তোমাকে সব জায়গায় জিজ্ঞেস করবে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এবং তুমি যদি ভবিষ্যতে পরবর্তীতে যাও মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি, সব জায়গায় এই জিনিসটা জিজ্ঞেস করে। ইসিএফ পরিমাণ কত, আইসিএফ পরিমাণ কত, পার্সেন্টেজটা কত, এটা মাথায় নিয়ে নাও। এবং পরবর্তীতে তোমার এমবিবিএসটা তো তোমার শেষ না। এমবিবিএস এর পর তুমি পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করবা। তুমি এমবিবিএস মানে হলো, তোমাকে সবাই বলবে এমবিবিএস হচ্ছে মাত্র প্রথম সিঁড়ি। এই সিঁড়িতে যে উঠবে তারপরে সিঁড়িতে তোমার উঠতে হবে। এবং মনে রাখবা এমবিবিএসটা হলো সবচেয়ে সহজ সিঁড়ি, কঠিন সিঁড়ি হচ্ছে আর পরের গুলা। তাই এই সহজ সিঁড়িটা পড়তে কঠিন লাগে, কিন্তু পরের গুলা পড়তে সহজ কিন্তু পাস করতে কঠিন হয়। এখন এই বিভিন্ন পরীক্ষাগুলোতে এই কোশ্চেনটা মানে খুব কমন, যে ইসিএফ এর পরিমাণ কত পার্সেন্ট, বিভিন্ন ভ্যারাইটিস দিয়ে রাখে, মনে করো 40%, 20%, 30%, 10%, সেটাতে অ্যান্সার দেয়। এমনকি বিসিএস ও এই ধরনের কোশ্চেন আসে। তুমি যদি বিসিএস পরীক্ষা দিতে চাও, এই ধরনের প্রশ্ন আসবে। এখন দেখো ইসিএফ একটাকে বলছি, ইসিএফ এর থাকে দুটো অংশ, একটা প্লাজমা আর একটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। মনে রাখবা প্লাজমা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের পরিমাণ বেশি। আবারও এখানেও মনে রাখবা প্লাজমা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বেশি। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড 15%, প্লাজমা হচ্ছে 5%।
এই জিনিসটা পরীক্ষায় আসে। আমি আমার লেকচার ক্লাসটা আপলোড করে রাখবো, তাই তোমরা স্ক্রিনশট নেওয়া বা খাতায় লেখা কোনো দরকার নাই, এবং ওইখান থেকে তুমি পরবর্তীতে খাতায় লিখে ফেলতে পারবা, একটা নোট করে ফেলবা। কারণ আগের আমলে মানে আগে এক সময় ছিল বায়োকেমিস্ট্রি খুব কঠিন ছিল, কারণ সেই সময় স্যাররা গাইড আমাদের সময় মানে সহজ হয়ে গেছে, কারণ স্যাররা গাইড তখন ভালো করতো। তার আগে সময় স্যারদের কাছ থেকে শুনছি বায়োকেমিস্ট্রি গাইড করাটা খুব কঠিন ছিল, কারণ গাইড মানে কি তোমাদের গাইড করা, স্টুডেন্টদের গাইড করা। স্যাররা খুব মানে ভাস্ট আকারে পড়াইতো, স্টুডেন্টরা সেটা মাথা নিতে পারতো না। আমরা সেটাকে ছোট করে নিয়ে আসছি এবং এমন ভাবে নিয়ে আসছি যাতে স্টুডেন্টরা মাথায় নিতে পারে। এই দেখো আমি অল্প কয়েকটা পড়াইছি, কিন্তু তোমাদের কিন্তু অলরেডি মাথায় ঢুকে গেছে। আমার মনে হয় না যে এটা নিয়ে বাসায় খুব বেশি পরিশ্রম করতে হবে, মাত্র আধা ঘন্টা সময় দিলে তুমি কিন্তু এটা মুখস্থ করে ফেলতে পারবা। আমি কিন্তু অল্প পড়াইছি, এবং এই পড়াগুলো কিন্তু আমি নেক্সট শনিবার দিন যদি আমি সুস্থ থাকি, আমরা যে কাশি দেখতেছি আমার মনে হচ্ছে, আমি জানি না কি হয়, তো দোয়া করো যাতে সুস্থ থাকি। যদি সুস্থ থাকি তাহলে শনিবার দিন আমি তোমাদের ক্লাস নিব। সেদিন শনিবার দিন টিউটোরিয়াল ক্লাস না, শনিবার তো লেকচার ক্লাস সম্ভবত স্যার নেবে। রবিবার দিন সম্ভবত টিউটোরিয়াল ক্লাস হবে। আমি তোমাদের রবিবার দিন ক্লাসটা সুন্দর মতো এই ক্লাসগুলো পড়াগুলো তোমাদের নিব। পড়াগুলো তোমরা কিভাবে তোমরা পড়াগুলো পড়ছো সেটা আমি পড়া নিব তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তারপর পরের ক্লাসটা, পরের টপিক, এই যে জিনিসটা আমি বলছি ওই জিনিসটা আমি লিখে দিলাম যাতে তোমরা মনে রাখতে পারো। দেখো টোটাল বডি ওয়েট অফ অ্যাভারেজ, আমি বলছি এটা অ্যাভারেজ। অনেকে আছে লিন এন্ড থিন, অনেকে আছে শারীরিক সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটা অন্যরকম হতে পারে। তাহলে অ্যাভারেজ 60% ফ্লুইড এন্ড 40% সলিড, এবং 60% বডি ফ্লুইড, 40% ইন্টারসেলুলার, 20% এক্সট্রাসেলুলার, এবং 20% এক্সট্রাসেলুলার, 5% প্লাজমা এন্ড 50% ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তোমার যখন পরীক্ষায় এই প্রশ্নটা আসবে, এবং 40% সলিডের মধ্যে প্রোটিন এন্ড রিলেটেড সাবস্টেন্স হলো 18%। স্যার সলিড, হ্যাঁ বলো। স্যার সলিড অর্থ তো তরল বোঝায়। সলিড বলতে বুঝি নাই স্যার, সলিড বিষয়টা বুঝলাম না। সলিড বিষয়টা তোমাকে আমি একটা ময়লা পানি দিলাম, ময়লা পানি ফিল্টার করতে দিলাম, ফিল্টার করার পর পরিষ্কার কিছু পানি জমা হলো আর কিছু ময়লা জমা হলো, ওই ময়লাটাই হলো সলিড। মানে হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে তো সলিড জিনিসও আছে, তাই না? এই যে হাড়, সলিড জিনিস তো আছে না? এই সলিড গুলাকে হাড় ছাড়া ভিতরেও একদম মাইক্রোস্কোপিক মানে মলিকুলার লেভেলও কিছু সলিড জিনিস আছে, সেগুলো হচ্ছে প্রোটিন, ফ্যাট, মিনারেল, এগুলোকে সলিড হিসেবে কাউন্ট করা হচ্ছে, এগুলোকে ফ্লুইড হিসেবে কাউন্ট করা হচ্ছে না। তার মানে বডির মধ্যে পানি যেমন আছে, সলিড স্যার জৈব কঠিন পদার্থ। ভেরি গুড, তৌহিদ মোল্লা আরো বাংলা ভালো সুন্দর বাংলা পারছে। জৈব কঠিন পদার্থ তোমাদের পড়াতে আমার আসলে কষ্ট হবে না। আমার একটা দুর্ভাগ্য, আমি যেখানে যাই আমার কপালে সবচেয়ে উইক স্টুডেন্ট গুলো আমার কপালে পড়ে। আমি প্রথমে যখন ক্লাস আমি টিউশনই করাতাম না জীবনে, দুইজন স্টুডেন্টকে পড়ানোর সৌভাগ্য হয়েছে, তিনজনকে, সরি ক্লাস 6 এ থাকতে একটা ছেলেকে পড়াইছি, একদম পড়াবার কিচ্ছু মাথায় ঢুকে না, মানে সবচেয়ে লোয়েস্ট স্টুডেন্ট যেটা বলা লোয়েস্ট গ্রেড, সেই লোয়েস্ট গ্রেড। তারপরে যখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়ি তখন একটা মেয়েকে পড়াইতে গেছিলাম, মেয়ে তখন ও লেভেলে পড়ে, ওইটা ছিল ওয়ান অফ দ্য ওস্ট ফিমেল স্টুডেন্ট, কিচ্ছু মাথা নিতে পারে না। আমি 3 মাস পড়া ছেড়ে দিছি, কারণ আমার পক্ষে এই ধরনের মেয়েকে পড়ানো সম্ভব হয় নাই। তারপরে পড়াইলাম একটা ছেলেকে, তা মেডিকেল তখন 3rd ইয়ারে পড়ি, ফিজিক্স এবং বায়োলজি পড়াতাম। আমার খুব দুর্ভাগ্য, পাশই করাইতে পারলাম না। অনেক চেষ্টা করছি আমি সারা দিন রাত খেটে ওর জন্য নোট করে নিয়ে গেছি, কোন স্যার তার জন্য খাতায় করে নোট করে নিয়ে তাকে দিয়ে আসে যে তুমি নাও বাবা তুমি একটু পড়ো, মুখস্থ করাই দিয়ে আসছি। তারপর পরীক্ষা খাতায় কিচ্ছু লিখতে পারে নাই, ফেল। তারপরে আমার পোস্ট মানে জব হলো প্রাইম মেডিকেল কলেজ রংপুর, এবং প্রাইম মেডিকেল কলেজের সবচেয়ে খারাপ ব্যাচ ই ব্যাচ, মানে সবচেয়ে লাস্টের দিকে যেগুলো থাকে সেই ই ব্যাচকে পড়ানোর দায়িত্ব দিছে আমাকে। সেই ই ব্যাচ তো কিছুই পারে না, এই ই ব্যাচকে পড়াইতে গিয়ে আমার একদম মাথা চুল নষ্ট হয়ে গেছে, পাকে গেছে, অনেক চুল পাকা হয়ে গেছে ওদেরকে পড়াইতে গিয়ে, মানে এতটা কষ্ট হয়েছে। এখন আমার তোমাদেরকে দেখে আমার খুব খুশি মনে হচ্ছে যে না তোমাদেরকে পড়াই আমি খুব হয়তো মজা পাবো। আশা করি যে তোমরা এই অল্পতে যেভাবে কোপ আপ করতে পারতেছো, বুঝতে পারতেছো, আমার জিনিসগুলো মাথায় নিতে পারতেছো, আমার মনে হয় না তোমাদেরকে পড়াইতে আমার কষ্ট হবে ইনশাআল্লাহ। এটা আপনি কোন মেডিকেলে ছিলেন? আমি ছিলাম একটা
আমি ছিলাম একটা বেসরকারি মেডিকেলে, আমি ছিলাম ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে, আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি বারডেম থেকে। ঠিক আছে, আচ্ছা এবার আসি তারপরের টপিক। তার মানে ধরে নাও আমিও কিন্তু খুব ভালো স্টুডেন্ট না। আসলে কি আমাদের সময়, আমরা যখন 2006 সালে পরীক্ষা দেই, আমাদের 2006 সালে পরীক্ষার সময় সবচেয়ে মানে বড় ধরনের কোশ্চেন আউট হয়েছিল, তোমরা সেটা জানো। 2006 আরেকটা হলো এই যে কত সাল, 2000 কত সালে জানো? 15 মেবি স্যার, 15। তার মানে এই দুইটা সময় সবচেয়ে বড় কোশ্চেন ফাঁস হয়েছিল। আমার সময় খুব দুঃখ, আমি কিন্তু খুব মানে ভালো প্রিপারেশন নিয়েছিলাম, সারা দিন রাত পড়তাম, আমার কাজই ছিল পড়াশোনা করা, আমি সারা দিনই পড়তাম, পরীক্ষা দিয়েছি কিন্তু আমার হয় নাই। তারপরে আরেক জায়গায় পরীক্ষা দিলাম, সেটা ন্যাশনাল পরীক্ষা দিয়েছি ভাইভাতে, মানে আমি সেকেন্ড বার ওয়েট করি নাই। আমি ওয়েট করাটা আমার খুব অপছন্দের, ওয়েট করি নাই, আমি ওয়েট না করে পরীক্ষা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার ন্যাশনালে আমি থার্ড হয়েছিলাম। মানে পরীক্ষা দিতে হয় তো সেখানে ন্যাশনাল পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়, থার্ড হয়েছিলাম সেখানে। যাই হোক, পরবর্তীতে আমার গল্প করতে গল্প না করলে আসলে পড়া হয় না। আমার কি বলে ইচ্ছা ছিল ক্লিনিক্যালে যাওয়া। আসলে বেসিক সায়েন্সে কেন আসছি আমাকে প্রায় কোশ্চেন করে, আমার ফ্রেন্ডরাই কোশ্চেন করে যে আমি তো পড়াশোনা খারাপ ছিলাম না, তাহলে আমি কেন এই বেসিক সায়েন্সে আসলাম। আসলে তনিমাতে গল্প ভালো লাগে, আসলে গল্প ভালো লাগে। আবার আসলে এই বেসিক সায়েন্সে আসার কারণ হলো কি, আমি যখন মেডিকেলে মানে ইন্টার্নিতে ঢুকছি, মানে 5th ইয়ার শেষ করেছি, তখন আমার ইন্টার্ন 3rd ইয়ারে আমার বাবা মারা যায়। তো ফ্যামিলি একমাত্র উপার্জনক্ষম আমি, তো বাবা মারা গেছে, উপার্জনক্ষম আমি, তার মানে আমাকে কিছু অতি দ্রুত করতে হবে। ইন্টার্নি শেষ করা মাত্র যে অনেক কিছু করা যায় তা কিন্তু না, খুব সামান্য ইনকাম, হয়তো 20,000 টাকা 25,000 টাকার মতো ইনকাম করতে পারবা এখনকার সিচুয়েশনে। তোমাদের সময় তোমরা যখন বেরোবা তখন হয়তো আরো বেশি 30-40,000 টাকা ইনকাম করতে পারবা, কিন্তু আমাদের সময় খুব কম ছিল, হয়তো 18 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারতাম। এই টাকা দিয়ে সংসার চালানো খুব কঠিন। তা এই জন্য আমাকে চিন্তা করতে হলো কত দ্রুত সময়ে কোন একটা বেসিক সায়েন্সে আসা যায় কিনা। আর পড়াশোনাটা হচ্ছে বেসিক সায়েন্সে কম সময় লাগে, বেসিক সায়েন্সে সময় লাগে হলো 2 বছর, কখনো কখনো 3 বছর, আর ক্লিনিক্যাল সায়েন্সে লাগে 5 বছর, কখনো কখনো 7 বছর, কারণ এটা পাস করাটা খুব একটা ইজি হয় না। আমার জন্য সেই 7 বছর সময় ওয়েট করা, মানে 7 বছর ওয়েট করা আমার সময় ছিল না আসলে, এজন্য আমি বেসিক সায়েন্সে আসছি। তার মানে কি আমি বায়োকেমিস্ট্রি পছন্দ করি না? অবশ্যই বায়োকেমিস্ট্রি পছন্দ করি, আমি বায়োকেমিস্ট্রি খুবই পছন্দ করি, কারণ বায়োকেমিস্ট্রি আমার পড়তে খুব ভালো লাগে। আমার সবচেয়ে পছন্দনীয় সাবজেক্ট ছিল মাইক্রোবায়োলজি, তারপরে ছিল বায়োকেমিস্ট্রি। মাইক্রোবায়োলজি সাবজেক্টে পরীক্ষা দেওয়ার সাহস হয়নি, কারণ এটা কম্পিটিশন ছিল অনেক বেশি। আমি চিন্তা করলাম একটা মোটামুটি কম্পিটিশন কম, তাড়াতাড়ি পাস করতে পারবো সেরকম একটা সাবজেক্ট নিয়ে আমি সাবজেক্ট চুজ করছি। মেডিকেল লাইফে তোমাদেরকে আরো কিছু কথা বলি, আসলে উপদেশ কথা। তোমরা তোমাদের সিনিয়র ভাই পাচ্ছ না, তার মানে তোমাদেরকে উপদেশ দেওয়ার কেউ নাই, এই জন্য তোমাদেরকে কিছু উপদেশ দিব যেগুলো আসলে তোমাদের সিনিয়র ভাই হিসেবে ধরে নাও। উপদেশ কিন্তু স্যার হিসেবে উপদেশ দিচ্ছি, কিন্তু সিনিয়র ভাই হিসেবে। সেটা হচ্ছে পড়াশোনা কখনো একা হয় না। তুমি যদি একা পড়তে চাও, তুমি কিন্তু মেডিকেল লাইফে পাস করতে পারবে না। তোমাকে অবশ্যই তোমার একটা ডেমো দেওয়ার পার্টনার লাগবে, ডেমো পার্টনার লাগবে। এখন তোমার অবশ্যই করতে পারবা, একটু পরে আমি আমার গল্পটা শেষ করে তারপর তোমার যে কোনো কোশ্চেন করতে পারো, আননেসেসারি কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের ক্লাসে আর বেশি নাই, আর 2টা স্লাইড আছে, তারপর আমাদের ক্লাস শেষ। আমি এই জন্য একটু সময় বাড়াচ্ছি, গল্প করছি তোমাদের সাথে। আমার কাশিটা না থাকলে শান্তিতে ক্লাস নিতে পারবো। তো পড়বা কম্বাইন্ডলি, 2-3 একসাথে হয়ে তুমি একটা পড়া পড়লা, মনে করো বায়োকেমিস্ট্রি ডেফিনিশন পড়লা, এটা তুমি বলার অভ্যাস করতে হবে, কারণ তুমি কিন্তু তোমার এই মেডিকেল লাইফটা পুরাটাই ভাইবা ওরিয়েন্টেড। রিটেন সামান্য, ম্যাক্সিমামই হলো ভাইবা। তার মানে তুমি যদি ভাইবা ফ্লুয়েন্সি তোমার মুখে থাকে, তুমি যদি একটা অ্যান্সার মুখে বলতে পারো, ফ্লুয়েন্টলি বলতে পারো, ভালো মার্ক ক্যারি করতে পারবা। আর যদি তুমি একটা প্রশ্ন আটকে আটকে বলো, যেমন একটা কোশ্চেন করে বলো, তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবা না।
তোমাকে নাম্বার কম পাবা। আমি চাই তুমি ফ্লুয়েন্টলি অ্যান্সার দাও। তো ফ্লুয়েন্টলি অ্যান্সার দিতে গেলে অবশ্যই তোমার একটা পার্টনার লাগবে। এখন তুমি আমাকে বলবা স্যার আমি তো করোনার মাঝখানে আছি, কিভাবে আমি পার্টনার জোগাড় করব, কিভাবে করব, আমি এখন আমার ফ্রেন্ডদেরকে ভালো চিনি না। থ্যাংক ইউ আদ্রি। আমি তো আমার ফ্রেন্ডকেই চিনি না। আমি ফ্রেন্ডকে না চিনলে আমি কোন ফ্রেন্ডের সাথে আমি ভালো মিশতে পারবো, কোন ফ্রেন্ডকে আমি বুঝতে পারবো, আমি তো এখনো বুঝি না স্যার, আমি কি করব? আমি বলবো আপাতত কোন একটা ফ্রেন্ডকে চুজ করে না। প্রথমত দুইটা অপশন আছে তোমার। আপাতত যে কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বলো, তোমরা অলরেডি অনেকের সাথে কথা বলছো আমি জানি, দেখো কারোর সাথে তোমার মনের সাথে মিলে কিনা, তার সাথে পড়ো, তার সাথে পড়ার চেষ্টা করো। দ্বিতীয়ত আমি বলছি দুইজনের সাথে পড়তে, মানে তোমার একজনের সাথে পড়া দিতে হবে। পড়া দেওয়ার সিস্টেম দুই ভাবে, একটা বললাম একটা পার্টনারের সাথে, আরেকটা হচ্ছে তোমার সাথে তুমি পড়া, তোমাকে তুমি পড়া দিবা। যেটা ছিলাম আমি আসলে কি কারোর সাথে পড়তে পারতাম না, আমি একটু ইন্ট্রোভার্টেড মানুষ, আমি মানে একা একা থাকার পছন্দ করি, আমি কারোর সাথে মিশতে পারি না তেমন একটা। কথা বলতে আমি ক্লাসে যা কথা বলি, আমি এমনি সাধারণত কথা একটু কম বলি, বাসাও কথা কম বলি, আমি একটু কথা কম বলতে পারি, মিশতে জন্য পারি কম, এই জন্য সমস্যাটা। আমার ফ্রেন্ড সার্কেল ছিল, কিন্তু আমি তাদের সাথে পড়া বলতাম না, আমি নিজের সাথে পড়া বলতাম। কিভাবে? এটা হতে পারে তোমার আয়না অথবা তুমি নিজে। আমার এক বন্ধু এই টপিকটা এই বুদ্ধিটা ফাঁসে শিখেছে, সেও আসলে নিজেকে পড়া দিত। কিভাবে? সে মনে করো বায়োকেমিস্ট্রি পড়লো, ডেফিনেশন অফ বায়োকেমিস্ট্রি, থ্যাঙ্কস আলু, ডেফিনেশন অফ বায়োকেমিস্ট্রি পড়লো, ডেফিনেশন আমি ইন্ট্রোভার্ট, ডেফিনেশন অফ বায়োকেমিস্ট্রি, তারপরে পড়লো ডেফিনেশন অফ এলিমেন্ট, ডেফিনেশন অফ মলিকুল পড়লো, তিনটা জিনিস পড়লো। পড়ে খাতাটা বন্ধ করলো, থ্যাংক ইউ, বইটা বন্ধ করলো, বন্ধ করে আমি চোখ বন্ধ করবো, চোখ বন্ধ করে আমি ডেফিনেশন অফ বায়োকেমিস্ট্রিটা মনে করার চেষ্টা করবো, আমি মনে করতে পারছি কিনা। ডেফিনেশন অফ বায়োকেমিস্ট্রি আমি মনে করতে পারলাম, ডেফিনেশন অফ বায়োকেমিস্ট্রি আমি মনে করতে পারলাম, কিন্তু আমি ডেফিনেশন অন্য ডেফিনেশন গুলা দেখলাম যে মনে পড়তেছে না, আমি বই উল্টাবো, আবার মলিকুলার ডেফিনেশন পড়াবো। আসিয়া কার্টুন খুব ভালো কাজ করতেছো, একা একা পড়া যায় না। থ্যাংক ইউ তোফায়েল। একা একা আসলে পড়া কঠিন, আমি যেটা বলছি এটা কঠিন, আমার সাথে পড়াটা খুব কঠিন, তুমি আরেকজনের সাথে পড়াটা খুব ইজি। তবু আমি যেহেতু ইন্ট্রোভার্টেড, আমি একা একা পড়তে পছন্দ করি, আমি একাই নিজেকে নিজে পড়া দিতাম। তো আমি বইটা বন্ধ করে প্রথমে ডেফিনেশন অফ বায়োকেমিস্ট্রি মুখস্থ করে মনে করার চেষ্টা করতাম, আমি বলতাম। তারপর ডেফিনেশন অফ মলিকুল মনে করার চেষ্টা করতাম, বলতাম। ডেফিনেশন অফ এলিমেন্ট মনে করার চেষ্টা করতাম, বলতাম। এবার যদি আমি বলতে পারি তার মানে আমি সাকসেস। এবার যাবো পরের টপিকস, পরের তিনটা টপিকস পড়বো, যে তিনটা টপিকস পড়ে আবার বন্ধ করে বলতে পারি তাহলে ওকে। এবার আমি প্রথম তিনটা টপিকস এবং পরের তিনটা টপিকস চোখ বন্ধ করে বলার ট্রাই করবো। বলা কিন্তু জোরে জোরে বলা, মনে মনে বলা না, কিন্তু আমি জোরে জোরে বলার চেষ্টা করবো, কারণ সাবজেক্টের সামনে আমার মুখে বলতে হবে, মনে মনে বললে কিন্তু হবে না। অবশ্যই আমরা সরি স্যার, আমি যে ওইটা টাইপ করে রাখছিলাম, হঠাৎ হাত লেগে চলে গেছে। অবশ্যই আমরা টিচাররা কিন্তু ফ্রেন্ডলি, এটা মনে রাখবো, আমরা সব টিচাররা ফ্রেন্ডলি, তোমাদের সাথে সবাই ফ্রেন্ড, এই জন্য কোনো রকম কোনো সমস্যা। এমন আমি জানি তোমরা যখন ডর্মে উঠবা, তোমাদের ডর্মে অনেক রকম ঝামেলা হবে। তোমাদের এই যে বললাম যে ফ্রেন্ড, আমি ফ্রেন্ডের কথাগুলো আসতেছি, আমি আসলে খুব আননেসেসারি কথা বলতেছি, এগুলো পরে কাজে লাগবে। তোমরা যে বললাম যে তোমার একটা ফ্রেন্ড হবে, এই ফ্রেন্ডের সাথে কিন্তু তোমার ফ্রেন্ডশিপ থাকবে না। সত্যি কথা বলতেছি, আমি জীবন থেকে না বলতেছি, ঠিক আছে নজরুল? তাহলে তোমাদের এই ফ্রেন্ডের মাঝে থাকবে না। আমরা এক সময় 10 জন ফ্রেন্ড ছিলাম, একসাথে পড়তাম। আমরা দেখছি আমাদের মাঝে কিছু ফ্রেন্ড ছিল, ফিমেল সার্কেল ছিল, বিশেষ করে সমস্যাটা ফিমেলদের মধ্যে হয়। কিছু ফিমেল সার্কেল ছিল, তারা একসাথে বসে পড়তো, 3 জন 4 জন একসাথে পড়তো। এটা বড় জোর 1 বছর চলে, 1 বছর পরে এই 3 জনের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ব্রেকআপ হয় না, এই জন্য ফ্রেন্ডের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। আর ফ্রেন্ডের মধ্যে ব্রেকআপ যখন হয়, তখন এই ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে জোগাড় করে, তখন আরেক গ্রুপ দেখবে আরেক গ্রুপের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তখন এই দুই গ্রুপ, এই গ্রুপের ব্রেকআপ ওই গ্রুপের ব্রেকের সাথে এক হবে, পড়াশোনা করে। তো পড়াশোনা মিলেমিশেই করতে হবে যতই ব্রেকআপ হোক। আরেকটা কথা, শেয়ার করবা। তুমি তোমার জিনিস, তুমি যা জানো, তুমি একটা জিনিস যদি শেয়ার করতে শিখো, তুমি যেটা শেয়ার করবা সেটা জিনিস মনে রাখবা, আল্লাহ তোমাকে শেয়ার করবে। আমি এখান পর্যন্ত আসার পিছনে আমি মনে করি আমার শেয়ারটা, আমি যা লিখতাম, যা নোট করতাম, বাসায় বসে বসে আমি সব নোট করতাম। আমি নোট পরের দিন সকালে গিয়ে কলেজে যেতাম, আমার বন্ধুরা সেই নোটটা সাথে সাথে ফটোকপি করতো, সাথে সাথে পড়তো। কেউ কেউ পড়া বুঝতো না, তাকে আমি পড়া বুঝাই দিতাম, পড়াইতাম।
পড়ানোর পর কিন্তু পড়ার পর তারা একসাথে ভাইবা দিত। আমার এক বন্ধু ছিল মারুফ নামে, সে ছিল পুরান ঢাকা, সে আসলে পড়াশোনা করতে চাইতো না, তাকে আমার পড়াইতে হইতো। সে আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, তাকে আমার পড়াইতে হইতো, তাকে পড়াইলে সে আইটেম দিত না, হলে সে আইটেম দিত না। এক চান্সই সে পাস করে গেছে 5টা সাবজেক্টই, এক চান্স মানে মানে আমাদের 3টা প্রফ ছিল, 3টা প্রফই সে এক চান্সে পাস করে গেছে। অবদান অবশ্যই আমি স্বীকার করি আমার ছিল, কারণ আমি ওকে ধরে ধরে পড়াইছি, নোট দিছি, সবকিছু করছি। এখন তোমাদের উপদেশের মধ্যে এটা বললাম যে একটা ফ্রেন্ডশিপ রাখতে হবে, শেয়ার করতে হবে, ঝগড়া করা যাবে না, বন্ধুত্ব নষ্ট করা যাবে না। যদি তুমি শেয়ারিং মাইন্ডেড থাকো, আমার এক ফ্রেন্ড ছিল, আমরা ছিলাম এ ব্যাচের মধ্যে ফ্রেন্ড ছিল, নাম ছিল তুর্য। একটা ফ্রেন্ড ছিল তুর্য। সে আমার চেয়ে ইন্ট্রোভার্ট, একদম ইন্ট্রোভার্টেড ছিল, কারোর সাথে মিশতে পারতো না। এবং আমরা 10 জন মিলে তাকে মোটিভেট করতাম। আমরা এই ব্যাচে আসলে ছিলাম 7 জন, আর অন্যান্য ব্যাচ থেকে আরো 3 জনকে আমাদের একসাথে গ্রুপ করে 10 জন গ্রুপ করছিলাম। এই আমাদের 10 জনের মধ্যে তাকে আনতে চাইছিলাম অনেকবার বলছি তুমি আমাদের সাথে পড়ো, ক্লিয়ার হয়ে যাবে। সে পড়তো না, কারোর সাথে ডিসকাস করতো না, ইভেন নিজের সাথেও সে ডিসকাস করে পড়তো না। আলটিমেটলি সে ফেল। আমাদের সাথে আরেকটা ছিল, তার নাম ছিল তুলি। সেও ঠিক একইভাবে নিজে নিজে পড়তো, কারোর সাথে শেয়ার করতো না, এবং নিজের সাথেও সে শেয়ার করতো না। আমি তাকে অনেকবার উপদেশ দিচ্ছি, সে আমার কাছে আমার বাসায় পর্যন্ত আসছিল একবার, তার অনেক ফ্রেন্ড নিয়ে, যে স্যার আমাকে বোঝাও আমি কিভাবে পড়বো, আমি পাসই করতে পারি না, সব বিষয়ে গেলে ফেল করি, আইটেমে ফেল করি, টার্মে ফেল করি, কার্ডে ফেল করি, কোনো কিছুতে আমি ক্লিয়ার হচ্ছে না, কিভাবে কেন করতে? আমি তাকে বারবার বলছি তুমি কারোর সাথে শেয়ার করো, বলছে সাথে আমি শেয়ার করতে পারি না, কারোর সাথে পড়তে পারি না। আর এই কারণেই আলটিমেটলি সে কিন্তু এখন পর্যন্ত, আমি যতটুকু জানি, এখন পর্যন্ত সে 3rd ইয়ারে আছে, সে এখনো পাস করতে পারেনি। না না না, তুমি না, আমি জানি তোমরা অনেক খুব ভালো স্টুডেন্ট, এজন্য ভালো মতো পড়ো। আচ্ছা, আমরা অনেক গল্প করছি, এবার একটু পড়ার দিকে যাই। আমি কিন্তু একটু পড়া ধরবো, তো প্রিপারেশন নাও সবাই। এবার আমি পড়া ধরতে যাচ্ছি একটু পরে। আরেকটা জিনিস, আমাদের মিনারেলের মধ্যে কি কি আছে, যদি একটা শর্ট নোট আসে, যে শর্ট নোট না একটা বড় কোশ্চেনই আসে, কম্পোজিশন অফ বডি ফ্লুইড, তুমি ফ্লোচার্টটা এঁকে দিবা, তারপরে লেখাগুলো লিখবা। এখন টাইপ বন্ধ, একটু পরে, এখন টাইপ বন্ধ, আমি পড়াচ্ছি। এই লেখাগুলো লিখে দিবা, লিখে এই লেখাগুলো লিখবা। মিনারেলের মধ্যে কি কি থাকে, যত মিনারেলের নাম মনে পড়ে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা আছে সব লিখে দাও। মুখস্থ করতে যাবা না, আমি তোমাদের বারবার এক কথা বলি, মুখস্থ করতে যাবে না, মাথায় যা থাকে সেটাই লিখে দাও। এই যে মিনারেলের মধ্যে কি কি বলবো, যা মনে আসে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, ফসফরাস, যা আসে সব বলে দিও, শেষ। আমরা তাহলে মিনারেলও বললাম, ফ্লুইডও বললাম, তারপর হলো এবারে সলিড কি কি আছে সব বললাম। এখন হিউম্যান বডি কম্পোজ অফ এলিমেন্ট দ্যাট কম্বাইন টু ফর্ম ভ্যারাইটিজ অফ মলিকিউল। এলিমেন্টস আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলা কম্বাইন করে বিভিন্ন মলিকিউল তৈরি করে। যেমন কার্বোহাইড্রেট C6H12O6, তার মানে এতে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এই ধরনের বিভিন্ন এলিমেন্ট গুলা একসাথে করে আমরা কিন্তু বিভিন্ন মলিকিউল পাচ্ছি, ইম্পর্টেন্ট আমাদের হিউম্যান বডির ইম্পর্টেন্ট মলিকিউল গুলা কিন্তু পাচ্ছি। তাহলে আজকে আমরা কি শিখলাম, তার আগে আমাকে পড়া দিতে হবে। এখন হচ্ছে পড়া কে দিবে? আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে, এই যে ইরফানা পড়ার কথা শুনে চলে গেল। আচ্ছা, আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে ফয়সাল। তো দেখি আমার ফয়সাল কি পড়া পারে। ফয়সাল, মাইক অন করো। ফয়সাল, মাইক অন করো। ফয়সাল। জি স্যার। আচ্ছা, আসলে ক্যামেরা অন করা উচিত সবার, চেহারাগুলো অন্তত চেনা থাকতো, চেহারা চিনি না কারোরই আসলে। ভিডিও কি অন করবো স্যার? করো, দেখি তোমাকে চেহারা দেখি। সবাই ভিডিও অন করো, সবার ভিডিও দেখবো আমি, খালি মাইকটা অফ করে রেখো। যারা সমস্যা থাকে তারা বন্ধ রাখতে পারো। হ্যাঁ ফয়সাল, তুমি তোমার ভিডিও অন করো। হ্যাঁ ফয়সাল, ঠিক আছে। ফয়সাল, তোমাকে একটু পড়া জিজ্ঞেস করি। হ্যাঁ জি স্যার। তুমি আমাকে বলো তো, টোটাল বডি ওয়েটের কত পার্সেন্ট ফ্লুইড, কত পার্সেন্ট সলিড?
স্যার 16% ফ্লুইড 40% সলিড। ফ্লুইডের কত পার্সেন্ট কি ভাগ করো তো ফ্লুইডটাকে? ফ্লুইডের স্যার 60% ফ্লুইড, 60% ফ্লুইডের মধ্যে স্যার 20% হলো স্যার এক্সট্রা সেলুলার ফ্লুইড। ভেরি গুড। 40% হলো স্যার ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ভেরি গুড। এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে স্যার আবার দুইটা আছে, একটা স্যার প্লাজমা আর একটা স্যার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল ভেরি গুড। প্লাজমা হলো 5%, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হলো স্যার 15%। ভেরি গুড। এবার মিতু, তুমি তোমার মাইক আর ক্যামেরা অন করো তো। যদি ক্যামেরা অফ করা থাকে তা দরকার নেই, তুমি মাইকটা অন করলে হবে। মিতু। জি স্যার। আচ্ছা মিতু, তুমি আমাকে একটা জিনিস বলো তো, বায়োকেমিস্ট্রি কাকে বলে? যা পারো বল, আমি কোনো ভাইবো না যে আমি তোমাকে মানে খুব বকাঝকা দিব বা অপমান করবো, কিছু না। আমি তোমাকে হেল্প করবো অ্যান্সার দিতে। বলো যা পারো। বায়োকেমিস্ট্রি is the science chemistry of science of that concerned with chemical things, reaction and process within living cells or things. Very good, excellent. এবার আমাকে তাহলে আমরা কি শিখলাম আজকে? আমরা আজকে শিখলাম সরি ডিফাইন বায়োকেমিস্ট্রি, তারপর শিখলাম ইম্পর্টেন্স অফ বায়োকেমিস্ট্রি। ইম্পর্টেন্সটা কাউকে জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি সবাই পারবে। কম্পোজিশন অফ বডি ফ্লুইড আর টোটাল বডি ওয়েটের কম্পোজিশন, টোটাল বডি ওয়েট হবে কম্পোজিশন অফ টোটাল বডি ওয়েট। ক্লাসিফাই ম্যাটার। এবার আমি দেখি নাফিসা, ভিডিও অন করে লাইভে আসো তো। ইয়েস স্যার। আচ্ছা ভিডিও অফ করতে লাগবে না, ভিডিও অফ করা লাগবে না, অবশ্যই সমস্যা নেই, ক্যামেরা লাগবে না। তো ম্যাটার কয় ধরনের হয়? দুই ধরনের। কি ধরনের? ম্যাটার দুই, একটা হচ্ছে এলিমেন্ট আর কম্পোনেন্ট। একটা হলো পিওর আর একটা হচ্ছে মিক্সচার, ঠিক আছে না? পিওরের মধ্যে দুইটা এলিমেন্ট, কম্পাউন্ড। আর মিক্সচারের মধ্যে দুইটা, কি বলো তো? এটা পারবা জানি স্যার, ভুলে গেছি। হোমোজেনাস, হেটারোজেনাস। হেটারোজেনাস। নাফিসা ভেরি গুড, তোমরা আসলে খুব তাড়াতাড়ি শিখে ফেলতেছো। এবার হচ্ছে ডিফাইন এন্ড গিভ এক্সাম্পল অফ এলিমেন্ট এন্ড কম্পাউন্ড। না আর পড়া ধরবো না। ডিফাইন অ্যাটম, মলিকিউল, নিউক্লিয়ন, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ওয়েট। আমাকে শুধু তোফায়েল, তুমি আমাকে অ্যাটমিক নাম্বারটা কি জিনিস বলো তো? মাইক অন করো তোফায়েল। তোফায়েল মাইক অন করো। স্যার অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বারটা হচ্ছে স্যার ওই একটা মৌলের মধ্যে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক চার্জ। ভেরি গুড। তো বাংলা জানো? আমি বলি বাংলা যে জানে সে কিন্তু ইংলিশে এটা লিখতে পারবে। ও কিন্তু বাংলা জিনিসটা বুঝতে পারছে, সে ইংলিশে পরবর্তীতে লিখতে পারবে। ধনাত্মক মানে পজিটিভ চার্জ, পজিটিভ মানে প্রোটন, তাই না? প্রোটন না, the number, total number of proton present in an atom is called atomic weight. Very good, Tofael. ঠিক আছে, তুমি মাইক অফ করো। তাহলে সবার লাস্ট হচ্ছে রাইট শর্ট নোট অফ মলিকুলার ওয়েট। দেখো আমরা কিন্তু আজকে ছোট্ট একটা ক্লাস নিলাম।